নমস্কার। সংবাদ সমকালের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমরা এক অতিমারির পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি। সেই পরিস্থিতি আমাদেরকে যেমন ভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, আর্থিকভাবেও আমাদেরকে পেছনের পায়ে ঠেলে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে আমরা কি করে উত্তরণ করতে পারি তার জন্য আমরা নানান রকম প্রশ্ন খুঁজে বেড়াই। কিন্তু অতিমারির পাশাপাশি আরেকটি বড় সমস্যা যেটা আমরা জানি সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আহ অনেক রকম মিথ কাজ করে। প্রচন্ড খরচবহুল এক চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসায় প্রচুর জলের মতো টাকা খরচা হয়ে যায়। তো অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, আর্থিক মন্দা চলছে, আমরা জানি বিভিন্নভাবে লকডাউন ইত্যাদি পরিস্থিতিতে সবারই রোজগারের একটা বড় সমস্যা হয়ে গেছে জীবন জীবিকার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধ্যাত্বের চিকিৎসা কি করে করবেন, কতটা সুলভে করা সম্ভব, আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমার সঙ্গে রয়েছেন, যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, বিশিষ্ট সুপ্রজননবিদ ডক্টর গৌতম খাস্তগির। ডক্টর খাস্তগির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। নমস্কার। আমরা একদম যেই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাইছিলাম যে সুলভে কিভাবে চিকিৎসা সম্ভব, যেহেতু একটা মিথ রয়েছে এটা বেশ খরচবহুল, ঠিক সেই জায়গা থেকে আপনাকে আমার প্রশ্ন, আদৌ কি সুলভে এই চিকিৎসা করা সম্ভব? দেখুন, এটা এমনই একটা প্রশ্ন করেছেন যেটা উত্তর দিতে আমার একটু সময় লাগবে, আর এটা একটু ভীমরুলে ঢিল মারার মতো হবে, কিন্তু মানে উত্তরটা অনেকেরই খুব অপ্রিয় লাগবে। কিন্তু সত্য অপ্রিয় হোক আর প্রিয় হোক, সত্য সত্যই, সত্য চিরকাল সূর্যের আলোর মতো ভাস্বর। আমি যখন 1978 সালে মেডিকেল কলেজে ঢুকলাম, সে বছরই সুভাষ মুখার্জি সে বছরই প্রথম আইভিএফ শিশুর জন্ম দেন। সারা বিশ্বে দ্বিতীয়, আপনারা বহুবারই শুনেছেন, আমার মুখে আরো বিভিন্ন লোকের মুখে শুনেছেন। মাত্র 67 দিন পরে 25শে জুলাই ইংল্যান্ডে হয়েছিল প্যাট্রিক স্টেপ্টো, রবার্ট এডওয়ার্ডস, আর তার 67 দিন বাদে 3 অক্টোবর কানুপ্রিয়া আগরওয়ালের কলকাতায় জন্ম হয়। আমরা বাঙালিরা এতই মহান যে আমরা ওনাকে মানে আমরা বলছি, মানে আমরা সবাই, মানে আমি তো তখন খুব ছোট ছিলাম, আমার মাস্টারমশাইরা, অন্যান্য শিক্ষকরা, সমস্ত ডাক্তাররা তাকে এত হেনস্থা করলে তাকে গলায় দড়ি দিয়ে মারা যেতে হলো 2081 সালে। এবং তারপরে দেখুন 2081 সালের থেকে সুদীর্ঘ 40 বছর কেটে গেল, কারো টনক নড়ল না যে ভদ্রলোকের একটা অ্যাওয়ার্ড বা একটা স্বীকৃতি পাওয়া দরকার। জানেন তো, বাঙালিদেরকে আমরা কাঁকড়ার সাথে কম্পেয়ার করি, আমরা একজন উঠলেই তাকে টেনে নামিয়ে দেওয়া হয়। তো এই পরিস্থিতিতে আমরা বড় হয়েছি, আমরা দেখেছি। এটা ঠিক যে সুভাষ মুখার্জির 1981 সালে ওনার আত্মহননের পরে কেউ তাকে নিয়ে মাথা ঘামায়নি। তার সহকর্মী সুনীত মুখার্জি লেগেছিলেন, উনি সদ্য মারা গেছেন, গত বছর মারা গেছেন, কিন্তু উনি জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন সুভাষ মুখার্জি যাতে স্বীকৃতি পান। হ্যাঁ, সুভাষ মুখার্জি স্বীকৃতি পেয়েছেন, বৈজ্ঞানিকদের মধ্যে স্বীকৃতি পেয়েছেন। 1997 সালে টিসি আনন্দ কুমার কলকাতায় এসেছিলেন, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস সেবার কলকাতায় হয়েছিল, তাকে সুভাষ মুখার্জির সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল। তিনি তখন ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের হেড। এবং ইনসিডেন্টালি ইন্ডিয়ার দ্বিতীয় আইভিএফ, যেটাকে এতদিন প্রথম আইভিএফ বলে সবাই জানতো, মুম্বাইয়ে হয়েছিল। টিসি আনন্দ কুমার এবং ইন্দিরা হিন্দুজা, তারা দুজনে মিলে হর্ষ বলে একটি বেবির জন্ম হয়েছিল। এবং সেই দ্বিতীয় আইভিএফ এর যিনি জনক টিসি আনন্দ কুমার, তিনি সুভাষ মুখার্জির সব কাগজপত্র পড়ে বুঝতে পেরেছিলেন যে সুভাষ মুখার্জি কিন্তু সত্যিই করেছিলেন, এবং তার নিজের মাথার মুকুটটা তিনি খুলে সুভাষ মুখার্জির মাথায় পরিয়ে দেন। এবং তিনি সারা বিশ্বকে জানান সায়েন্টিফিক আর্টিকেলের মাধ্যমে যে কিভাবে 1978 সালে সুভাষ মুখার্জি করেছিলেন। সেই জন্য সারা পৃথিবীর বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা, বৈজ্ঞানিকরা, তারা সবাই সুভাষ মুখার্জির নাম শুনেছেন। এবং আমি যেখানেই গেছি, বাঙালি বা কলকাতা বললেই প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে, ও ফ্রম সুভাষ মুখার্জি সিটি। এটা বিরাট গর্বের বিষয়।
আর এছাড়া আর কি হয়েছে, যে গত শতকে মানে 20th সেঞ্চুরিতে যত বিজ্ঞানীরা ভালো কাজ করেছে তাদেরকে নিয়ে একটা পুস্তিকা বের করেছে, একটা বই বের করেছে রয়্যাল সোসাইটি অফ মেডিসিন। এবং সেই বইয়ে 1000 জন বিজ্ঞানীর মধ্যে কলকাতায় 3 জনের নাম আছে। প্রথম জন হচ্ছেন স্যার রোনাল্ড রস, দ্বিতীয় জন ইউএন ব্রহ্মচারী, আর তৃতীয় জন সুভাষ মুখার্জি। অতএব বিজ্ঞানীরা জানে। এবার কেন কেন আমাদের বাঙালিরা বা ভারত সরকার কেন সুভাষ মুখার্জিকে স্বীকৃতি দিলেন না, বা কেন তার সমস্যাটা বুঝলেন, মানে কেন তার ট্যালেন্টটা তারা বুঝতে পারলেন না, তার কারণটা খুব সিম্পল। আপনি যদি এখন 1960 সালে গিয়ে একটা মোবাইল ফোন কাউকে দেন, তাহলে কি সে সেটা বুঝতে পারবে? 1970 সালে মোবাইল ফোন ভারতবর্ষে এসছে বোধহয় মিড 80s বা 90s এ, ঠিক আছে? ঠিক তেমনি উনি ওনার পরিস্থিতিতে ওনার কাজটা প্রায় 20 থেকে 25 বছর এগিয়ে ছিলেন, এবং সেজন্যই কেউ বুঝতে পারছিল না যে আচ্ছা ইলেকট্রিসিটিতে গাড়ি চলে। আপনি যদি 1960-এর দশকে বলতেন যে ইলেকট্রিসিটিতে গাড়ি চলবে, তো হয়তো বুঝতে পারতো না। তেমনি ওনার কাজটা এতটাই এগিয়ে ছিল যে ওনার সহকর্মীরা এটা বিশ্বাস করতে পারেননি, এবং ওনাকে ঠাট্টা ইয়ার্কি মেরেছে। আমি অনেক জায়গায় বলেছি, লিকুইড নাইট্রোজেন ব্যবহার করেছিলেন এমব্রায়ো ফ্রিজ করার জন্য, আর আমাদের তখনকার শিক্ষকরা ভেবেছিলেন উনি বোধহয় রেফ্রিজারেটরে ফ্রিজ করেছেন। এবং তখন আপনারা জানেন যে লোডশেডিং চলছিল, এবং লোডশেডিং এর জন্য প্রায় ফ্রিজ বন্ধ হয়ে যেত। এইসব ঠাট্টা ইয়ার্কি, তারপরে তাকে আই হসপিটালে ট্রান্সফার করে দেওয়া, বাঁকুড়ায় পাঠিয়ে দেওয়া, এতটা মানুষটা নিতে পারেননি। তো উনি ওনার সুইসাইড নোটে একটা খুব সুন্দর করে লিখে গেছিলেন যে আমি প্রতিদিন হার্ট অ্যাটাকের জন্য অপেক্ষা করতে পারছি না, কবে হার্ট অ্যাটাক হবে, তবে আমি এই আনফেয়ার ওয়ার্ল্ড থেকে বিদায় নেব। তো সেটার জন্য অপেক্ষা করতে না পেরে উনি চলে গেছেন। কিন্তু উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে বাছা ধন, এমন জায়গায় জন্মেছো, এমন জায়গায় কাজ করছো, এখানে বেশি কিছু আশা করো না, এবং ধরেই নাও যে তুমি যাই করো না কেন লোকের কাছে গালিই খাবে। কিন্তু আমরা সেই পরিস্থিতিতে বুঝতে পেরেছিলাম, যখন মেডিকেল কলেজে কাজ করতাম তখন ইনফার্টিলিটি ক্লিনিক কি ছিল জানেন? একটা ছোট্ট ঘর, যেখানে সপ্তাহে 2 দিন মাত্র খোলা হতো সে ঘরটা, আর সেই ঘরে পাঠিয়ে দেওয়া হতো জুনিয়র ডাক্তারদেরকে। সিনিয়র কনসালটেন্টরা খুব একটা যেতেন না, সিনিয়র ভিজিটিং প্রফেসররা যেতেন না। এবং আমরা পেশেন্টদেরকে একটু ভিটামিন ইত্যাদি ইত্যাদি লিখে দিতাম, কয়েকটা টেস্ট করতাম, এবং ক্লোমিফেন বলে একটা ওষুধ ছিল সেটা বলতাম, অথবা টিউবে ব্লক থাকলে পেট কেটে বড় করে অপারেশন করতাম। আমি বুঝলাম যে এরকম যদি শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে এদেশে কিন্তু শেখা যাবে না। আমি বিদেশে চলে যাই। বিদেশে 10 বছর কাটিয়ে যখন দেশে ফিরে এলাম, অনেকেই বারণ করেছিল ফিরতে, দেশে কেন ফিরে এলাম, বুঝলাম যে আমাদের দেশে কিন্তু এটার প্রয়োজন আছে। এবার আপনি প্রশ্ন করছেন খরচ। এবার বিদেশে বর্তমানের টাকায় যদি হিসাব করেন, একটা আইভিএফ চিকিৎসা করতে 20 লক্ষ টাকা লাগে। মুম্বাইয়ে একটা প্রাইভেট ক্লিনিকে এটা চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগে। কিন্তু কলকাতার বুকে আজ থেকে 15 বছর আগে আমি শুরু করেছিলাম 60,000 টাকায়। এবার 60,000 টাকা আপনি যদি 20 লক্ষ বা 5 লক্ষের সাথে কম্পেয়ার করেন, নিশ্চয়ই অনেক কম। এবার তার থেকে কমে করতে গেলে সেই দুধে জল মিশিয়ে দুধ দেওয়ার মতো হয়ে যেত, মানে জিনিসটা খাঁটি থাকতো না, চিকিৎসার মানটা পড়ে যেত। সো ভালো ওষুধ দিয়ে, ভালো যন্ত্র দিয়ে, শিক্ষিত মানুষকে দিয়ে চিকিৎসা করাতে গেলে তার বেশি দিলে হতো না। এবং এটা করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করলাম, এটা আমি যে শিক্ষা শিখে এসেছিলাম এইভাবে আমি শুরু করেছিলাম, যাতে আমি অন্তত কলকাতাবাসীকে বা পশ্চিমবঙ্গবাসীকে প্রমাণ করতে পারি যে এটা করা সম্ভব। হ্যাঁ, এখানে আইভিএফ চিকিৎসা হচ্ছিল, আমি ছাড়াও আরো বেশ কয়েকজন করছিলেন, এবং তাদের খরচা হয়তো আমার কাছাকাছিই ছিল। কিন্তু এটুকুনো দেখুন, এটা তো প্রমাণ করা যাবে না যে, মানে আমরা তো নিজেকে কেউ ভালো করি না, মানে লোকে যাকে ভালো বলে সেই ভালো। আমাদের রেজাল্ট নিশ্চয়ই ভালো হচ্ছিল অন্যান্য ইউনিটের তুলনায়। তার কারণ দেখা গেল যে আমরা অনেক কেস করতে আরম্ভ করলাম। প্রথম মাসে করলাম মাত্র 20 জনকে, কিন্তু 1 বছরের মধ্যে দেখা গেল যে আমরা সেটা 50, 60, 70 এমনকি 100 ছাড়িয়ে গেলাম। 2-3 বছরের মধ্যে 100 মানুষ আমার কাছে করতে আরম্ভ করলো, এবং আমার কাছ থেকে শিখে আমার ছাত্রছাত্রীরা তারা নিজেরা অনেক ইউনিট খুললো, অনেকে অন্য ইউনিটে গেল। আমি যখন শুরু করেছিলাম তখন হয়তো সারা পশ্চিমবঙ্গে 100 কি 200 মানুষের চিকিৎসা হতো, এবং এখন হয়তো 5,000 মানুষের চিকিৎসা হচ্ছে প্রত্যেক মাসে।
তাহলে বিজ্ঞান তো কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, এগিয়ে যাবে। কিন্তু দেখা গেল যে খরচাটা কিন্তু বেশি। এবার 2014 সালে আমাকে পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিয়েছিল এসএসকেএম হাসপাতালে এই চিকিৎসাটা শুরু করার জন্য, কিন্তু যে কোনো কারণে পরিস্থিতির জন্য সেটা শুরু করা যায়নি। এবং সত্যি কথা বলতে গেলে, পরিস্থিতি বলতে গেলে একটা কথা বলতেই হবে যে এই চিকিৎসার খরচার 3টে দিক রয়েছে। একটা দিক হচ্ছে যন্ত্রের খরচা, দ্বিতীয় হচ্ছে আপনার যে ওষুধপত্র ব্যবহার হবে তার খরচা, আর তৃতীয় হচ্ছে যে মানুষগুলো কাজ করবে তাদের পারিশ্রমিক। এবার সত্যি কথা বলতে গেলে যে সায়েন্টিস্টরা এই কাজটা করেন আমার সাথে, আমি তো ক্লিনিশিয়ান, একজন ডাক্তার, যে সায়েন্টিস্টরা কাজ করে তার সংখ্যা আমাদের দেশে খুব কম। এবং সরকার তাদেরকে যে মূল্য বা যে পারিশ্রমিক দেবে সেই পারিশ্রমিকে তারা কাজ করতে রাজি নন, কারণ তারা প্রাইভেটে এর থেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। অতএব সরকারের এরকম মানুষকে তৈরি করে নিলে নিশ্চয়ই আবার শুরু করা যাবে, নিশ্চয়ই সরকারি হাসপাতালে শুরু করা যাবে। আর প্রশ্ন হচ্ছে যে ওষুধ কি হবে। এখন আমরা চেষ্টা করলে ওষুধের খরচাটা 30,000-এর কমে কমাতে পারছি না। বা 30,000 টাকা করে যদি পার পেশেন্টকে দেওয়া হয়, তাহলে ধরুন সরকারের কাছে 10,000 লোক বা 1 লক্ষ লোক প্রত্যেক মাসে এসে চিকিৎসা করাতে চাইতেই পারে। এবার অঙ্কটা আপনার হিসাব করুন, স্বাস্থ্য খাতে অত টাকা কি আছে? প্রশ্ন উঠবে যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা ফ্র্যাকচার বা এই করোনা মহামারীতে যা হচ্ছে সেটার পেছনে খরচা না করে বন্ধাত্বের পেছনে খরচা করবো? বন্ধাত্ব তো একটা এমন সমস্যা যেটা একটা, অনেকেই মনে করে এটা একটা শখ, যে আমার ইচ্ছে হয়েছে আমি একটা বেবি নেবো। অনেকেই বলে যে এটার আবার চিকিৎসা দরকার আছে, অনেক শিশু আছে, তুমি এটা অ্যাডপ্ট করে নাও বা তুমি মেনে নাও তোমার সন্তান হয়নি, তার জন্য আবার চিকিৎসার দরকার আছে। অতএব বন্ধাত্ব আমাদের কাছে একটা মূল সমস্যা নয়, স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের খাতে মূল সমস্যা নয়। সারা ভারতবর্ষে গুটি কত 3-4টে সেন্টার আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পিজিআই চণ্ডীগড়, সেন্ট জর্জ মেডিকেল কলেজ লখনৌ, এরকম 3-4টে সরকারি হাসপাতাল আছে যেখানেও রোগীদেরকে 40,000 টাকা বা 50,000 টাকার ওষুধ বা ইত্যাদির জন্য টাকা দিতে হয়। এইমসেও কিন্তু ফ্রি নয়, কমপ্লিটলি ফ্রি নয়, আপনাকে ওষুধের দাম দিতে হয়। অতএব প্রশ্ন হচ্ছে যে আমরা টেস্ট টিউব বেবি হচ্ছে সব থেকে খরচা সাপেক্ষ চিকিৎসা, কিন্তু যেটা মানুষের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে, সবার টেস্ট টিউব বেবি কিন্তু লাগে না। আমাদের কাছে যত রোগী আসে তার মধ্যে 5-10% রোগীর টেস্ট টিউব বেবির সমস্যা। অনেকের ওষুধে সেরে যায়, অনেকের ছোটখাটো অপারেশন হলে হয়ে যায়, অনেকের আইইউআই একটা পদ্ধতিতে হয়ে যায়। অতএব সব ক্ষেত্রে কিন্তু বন্ধাত্বের চিকিৎসা খরচা সাপেক্ষ নয়। এবার প্রশ্ন হচ্ছে যে এখন আমার সেন্টারে এই চিকিৎসাটা করাতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে। এবার আপনি প্রশ্ন করবেন, আপনি 60,000-এ শুরু করেছিলেন, 1.5 লক্ষ বাড়িয়ে দিলেন কেন? বাড়িয়ে দিলাম এই কারণেই যে আমাদেরকে ওষুধের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, যন্ত্রের দাম বেড়ে যাচ্ছে, যারা আমাদের সাথে কাজ করছে তাদের পারিশ্রমিক তারা বেশি চাইছে। আর আপনি যে মার্কেটে কাজ করছেন সেই মার্কেটে আপনি একজন মানুষকে ধরুন X স্যালারি দিচ্ছেন, তাকে অন্য একটা প্রতিষ্ঠান যদি 5X স্যালারি দেয় সে তো চলে যাবে, তাই না? সুতরাং আমার সঙ্গে অন্য যত প্রতিষ্ঠান রয়েছে তারা সেরকম 1.5 লক্ষ 2 লক্ষ চার্জ করছে, এবং কিছু মানুষ এসে করাচ্ছে, বেশ কিছু মানুষ এসে করাচ্ছে যাদের এই আর্থিক সঙ্গতি রয়েছে। কিন্তু আমি গত 15 বছর ধরে আইভিএফ করে বিবেকের তাড়নায় এটা বুঝতে পেরেছি যে আইভিএফ এর খরচাটা যদি না কমাতে পারি, বেশিরভাগ লোক কিন্তু এই চিকিৎসা করাতে পারবেন না। এবার এটা নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি, প্রচুর গবেষণা করেছি, প্রচুর মানুষের সাথে আলাপ আলোচনা করে আমি এবছর বার্তের জন্মদিন ছিল 28শে মে, তাতে আমরা অঙ্গীকার নিয়েছি যে আমরা আবার 60,000-এ ফিরে আসবো। এবার আপনি প্রশ্ন করবেন যে কি করে ফিরে আসবো। এবার সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার আপনারা একটু যদি জিনিসটা অ্যানালিসিসটা বোঝেন তাহলে আমার বিরাট একটা ইচ্ছা পূর্ণ হবে। এই জিনিসটা আমি গত 20 বছর কলকাতায় চেষ্টা করে মানুষকে বোঝাতে পারিনি। আচ্ছা বলুন তো, আপনাকে যদি আমি 1 কাপ চা একটা রূপোর কাপে দিলাম, বা একটা চীনামাটির কাপে দিলাম, একটা মাটির ভাঁড়ে দিলাম, চায়ের স্বাদটা কি পাল্টায়? বা অন্যরকম করে বলি যে আপনার খুব খিদে পেয়েছে,
আপনি ঠিক করলেন আপনি এক থালা বিরিয়ানি খাবেন, বা আপনি ঠিক করলেন আপনি একটা ফিশ ফ্রাই খাবেন, বা আপনি একটা এগ রোল খাবেন, বা আপনি দুটো আলুর চপ আর এক বাটি মুড়ি খাবেন। বাট সবগুলোতেই কিন্তু আপনার পেট ভরবে, প্রত্যেক কটাতেই আপনি আপনার খিদেটা মিটবে। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে খিদেটা মেটানো। আমার উদ্দেশ্যটা কিন্তু একটা বিশেষ খাবার খাওয়ার নয়। এবার আপনি বলবেন যে একটা বিরিয়ানি খেলে যেরকম আত্মার তৃপ্তি হয়, হয়তো মুড়ি চপে সে আত্মার তৃপ্তি হবে না। এবার আমাদের প্রচার হয়ে গেছিল, আচ্ছা এরকম কোনো বিয়ে বাড়িতে গেছে যেখানে মুড়ি চপ খেতে দেয়? দেয় না। এরকম বিয়ে বাড়িতে আমরা কোনোদিনই যাইনি, আশা করছি যাবও না। এটা এটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মানে ডাক্তারদের মনে, যে আইভিএফ করলে সব থেকে ভালো জিনিস দিয়ে চিকিৎসা করো, সব থেকে ভালো জিনিস দিয়ে চিকিৎসা করো। এবার আপনি যে কোনো কিছুর যা খরচা, যে কোনো কিছুর যা খরচা, সেই খরচাটা কমানোর দু তিনটে উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে যে আপনি ওষুধগুলো যদি কম ব্যবহার করেন। কম ব্যবহারটা কিরকম? যে ধরুন আপনার বাড়িতে কেউ 100টা রসগোল্লা দিয়ে গেল, আপনি তো 100টা রসগোল্লা খেতে পারবেন না। আপনি ম্যাক্সিমাম 10টা খেলেন, বাকিগুলো ফ্রিজে রেখে দিলেন, দিয়ে পরের দিন খাবেন, তারপরের দিন খাবেন, তারপরের দিন খাবেন, তারপরে কিছু আপনাকে ফেলে দিতে হবে। আমাদের আইভিএফ চিকিৎসায় আমরা প্রথমে প্রচুর ডিম তৈরি করতাম। আমরা ভাবতাম প্রচুর ডিম তৈরি করলে প্রচুর ভ্রূণ হবে, তার থেকে বেছে বেছে ভালো ভ্রূণগুলো আমরা প্রতিস্থাপন করব এবং কিছু ভ্রূণ আমরা পরের বারের জন্য রেখে দেবো। কিন্তু দেখা গেল যে প্রথমবারেই উনি হয়তো গর্ভবতী হয়ে গেলেন এবং যমজ বাচ্চা, আর কোনোদিন উনি ফিরে এলেন না। ধরুন 10টা ভ্রূণ ছিল, তার মধ্যে আমি 2টো প্রতিস্থাপন করলাম, বাকি 8টা নষ্ট হয়ে গেল। বাকি 8টা তৈরি করতে যে খরচাটা লেগেছিল সেই খরচাটা না করলেও হতো। সো আমরা বুঝলাম যে না, আমাদের অত ওষুধ ব্যবহার করতে হবে না, ওষুধের সংখ্যাটাকে আমরা কমিয়ে ফেললাম, এটা মানে মাইল্ড আইভিএফ। এবার আমরা লক্ষ্য করলাম যে একজন মানুষ আমার বাড়িতে এলে আমি তাকে রুটি আর একটু সবজি খেতে দিলেই সে খুশি। আমি যদি তাকে চিকেন চাপ আর বিরিয়ানি অফার না করি, সে যদি না জানে যে ডাক্তারবাবু বাড়িতে গেলে একটু বিরিয়ানি খাওয়ান, সেটা যদি না জানে, আমি যদি এটাই প্রতিষ্ঠিত করে দিই যে না, কম খরচার কিছু ওষুধ আছে, কম কম অ্যামাউন্টে ইউজ করলে আমরা ওষুধের খরচাটা সাংঘাতিকভাবে কমিয়ে দিতে পারবো। বা দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি 10টা পেশেন্টকে চিকিৎসা করেন, তাহলে ওষুধ কোম্পানি আপনাকে যখন সাপ্লাই দিচ্ছে, আপনি যদি 1000 পেশেন্টকে চিকিৎসা করেন, তাহলে ওষুধ কোম্পানি আপনাকে বেশি ডিসকাউন্ট দিতে বাধ্য, তাই নয় কি? তার তো একই ম্যান পাওয়ারে সে যে প্রফিটটা করছে, 100 গুণ বেশি প্রফিট করছে, সে 100 গুণ বেশি প্রফিটে 50% আমাকে ছেড়ে দিতে পারে, এবং সেটাই আমরা করছি। যে প্রতিষ্ঠান যত বেশি করে তার ওষুধের দাম তত কম। এবার তৃতীয় হচ্ছে যে আপনি যে যন্ত্রটা ব্যবহার করছেন, সেই যন্ত্রের গায়ে লেখা নেই যে আপনি সারাদিনে 10 জনকে ব্যবহার করতে পারবেন। এবার আমি যন্ত্রটা কিনে আমি প্রথম মাসে 20 জনকে করেছিলাম, এখন করোনার আগে আমি 200 জনকে প্রত্যেক মাসে করতাম, করোনার মধ্যেও 100 জনকে করে করছি। ঠিক আছে? তাহলে আমার যে যন্ত্রটা ব্যবহার হচ্ছে, সেই যন্ত্রটা আমি যদি টাইমটা অ্যারেঞ্জ করে দিই, তখন একটা মানুষ 24 ঘন্টা কাজ করতে পারবে না। আমি যদি একটা মর্নিং শিফট করি, একটা ইভিনিং শিফট করি, 2 জন মানুষকে অ্যাপয়েন্ট করি, একই যন্ত্র দিয়ে আমি এখন 100 জনের চিকিৎসা করছি, আমি 500 জনের চিকিৎসা করতে পারি। এবার আমি 3টে সেন্টার করেছি, আমার একটা সেন্টার ছিল, এখন একটা সেন্টার এলিয়েন রোডে, একটা সেন্টার সল্টলেকে, একটা সেন্টার চন্দ্রনগরে। এবার আমি একটা মানুষ তো 3 জায়গাতেই 6 দিন করে 18 দিন থাকতে পারবো না। এবার কি হচ্ছে, আমি প্রতিটা সেন্টারে 2 দিন করে থাকছি বা 1 দিন করে থাকছি। এবার আমি যখন থাকছি না, আমার জায়গায় অন্য ডাক্তারবাবুরা রয়েছে, তাহলে কি আগে আমি এলগিন রোডে 6 দিন কাজ করতাম, তাহলে 6 ওয়ার্কিং ডক্টর ডে। এখন আবার কি হচ্ছে, এখন আবার এক একটা সেন্টারে যদি 5 জন করে ডাক্তার কাজ করে, তাহলে 5 6 30, এক একটা সেন্টারে 30 জন ডাক্তার ডে, 30 ডক্টরস ডে, আর 3টে সেন্টার মিলে 90 ডক্টরস ডে। তো যখন আমি শুরু করেছিলাম আমি একা ছিলাম, 6 ডক্টরস ডে ছিল। আশা করা যায় ক্লিয়ার হচ্ছে। ডক্টরস ডে বুঝতে পেরেছেন তো? একটা ডক্টর একদিন কাজ করছে 1 ডক্টর ডে, একটা ডক্টর 6 দিন কাজ করছে 6 ডক্টর ডে। এবার আমার সেন্টারে যদি 10 জন ডাক্তার হয়, তাহলে 60 ডক্টরস ডে, আর 3টে সেন্টার মিলে 180 ডক্টরস ডে। তাহলে 6 ডক্টরস ডেতে যত রোগী দেখা যায়, 180 ডক্টরস ডে অনেক বেশি।
আপনার ওভারহেড কস্ট এক তৈরি হয়ে গেছে, ইলেকট্রিসিটি, জল, এসি, লাইট সবকিছুর জন্য আলাদা 100 গুণ খরচা লাগছে না, তাহলে প্রত্যেক পেশেন্ট কিছু খরচা কমে যাচ্ছে। কিন্তু এটা করতে গেলে যেটা মানতে হবে সেটা হচ্ছে যে কোনো ডাক্তারকে দেখাতে রাজি হতে হবে। বাঙালির একটা অদ্ভুত অভ্যেস আছে, বাঙালিরা কলকাতায় কিন্তু বিশেষ ডাক্তার, যে আমি গৌতম শাস্ত্রীকেই দেখাবো, আমি সুকুমার মুখার্জিকেই দেখাবো, আমি কুণাল সরকারকেই দেখাবো, কিন্তু তারা যখন ভেলোরে চলে যায় বা তারা যখন অ্যাপোলো চেন্নাইয়ে চলে যায়, তারা কিন্তু বিশেষ ডাক্তারের পেছনে ছোটেন না, তারা প্রতিষ্ঠানকে বিশ্বাস করে। আমি চাই যে আপনারা আমাদের ক্ষেত্রেও সেরকম করুন, যে আপনি শঙ্কর নেত্রালয়ে যাচ্ছেন, যিনি আপনাকে দেখুন, আপনি দিশা হাসপাতালে যাচ্ছেন, যিনি আপনাকে দেখুন, আপনারা তো দেখাচ্ছেন, তাহলে বাড়তে এসে কেন আপনারা বলছেন না ডক্টর গৌতম শাস্ত্রী ছাড়া হবে? আরেকটা জিনিস আমি খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ আমি একটা বের করেছি, মজার জিনিস আর কি, যে আমার একটা স্টেটমেন্ট, এটা আপনি অনেক জায়গায় এবার দেখবেন, আমি এটা খুব একটা মজার কথা বা একটা স্টেটমেন্ট, মজার কি মজার নয় জানি না, লিখেছি বাঙালিরা যদি ভেলোরে যেতে পারে চন্দ্রনগরে নয় কেন? আমি যাকেই জিজ্ঞেস করেছি ভেলোরে গেছিলেন কেন, সবাই একটা কথা বলে, জানেন তো, খুব খুব আনন্দ লাগে বা মজা লাগে, এটা তো বেড়াতে গেছিলাম। বিশেষ করে ভেলোরের আশেপাশে বেড়ানোর কিচ্ছু নেই, এটা একটা গ্রাম, কিন্তু কিছুতেই তারা বলতে চান না, মানে আমাদেরকে যে ভেলোরে গেছিলাম এটা বলতে খুব লজ্জা পায়, প্রায় বলেন যে শ্বশুরমশাইকে দেখাতে গেছিলাম, আমিও একটা হেলথ চেক আপ করে নিলাম, ঠিক আছে, সেটা ফেয়ার না, সবাই মিলে গেছিলাম, সবাই হেলথ চেক। তাহলে ভেলোরের মধুটা কি? ভেলোরে কেন মানুষ যাচ্ছে? ডেফিনেটলি ভালো। কি ভালো? খরচা নেই, খরচা খুব কম, খরচা নেই তা নয়, খরচা কম, আর ব্যবহারটা খুব ভালো, অনেকক্ষণ ধরে কথা বলছে, অনেক সময় দিচ্ছে। কেন বলুন? তার কারণ ওখানে অসংখ্য ডক্টর, যেখানে 100 জন ডাক্তার আছে, এবার আপনি যে কোন 100 জনের মধ্যে কাছে গিয়ে করবেন আপনি জানেন না। এবার আমার কাছে যদি ক্লিনিকে 100টা রুগী আসে আর আমাকে 100টা রুগীকে দেখতে হয়, আমি কতক্ষণ দেবো? 5 মিনিট। এবার 100টা রুগী যদি আমার এখানে 10 জন ডাক্তারকে দেখাতে রাজি থাকে, তাহলে আমি একজনকে 8 ঘন্টা করে দিতে পারবো। এটা এখনো পর্যন্ত গত 20 বছরে মানুষকে রাজি করাতে পারিনি। আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে প্লিজ এটা বোঝার চেষ্টা করুন। আমরা সব কথায় রবি ঠাকুরকে ডেকে আনি, রবি ঠাকুর হচ্ছে আমাদের ঠাকুর। রবীন্দ্রনাথ গান লিখে দিয়ে গেছেন, গানের সুর বেঁধে দিয়ে গেছেন, আমরা সবাই একইভাবে গান গাইছি। সে গান হেমন্ত মুখার্জি যেভাবে গেয়েছেন, শিবাজি চট্টোপাধ্যায় গেয়েছেন, আমাদের শ্রীকান্ত আচার্য গাইছেন, আমার ক্লাসের বন্ধু বান্ধবরা গাইছেন, সে তো একই গান, একই সুর। এবার আপনারা কি বলছেন যে আমি খালি হেমন্তর গানটাই শুনবো, শ্রীকান্ত বাবুর গান শুনবো না? আপনারা তো শুনছেন, দুটোই তো শুনছেন। তাহলে আমাদের ডাক্তারিটা যে সুরে বেঁধে দেওয়া হয়েছে, আমরা সবাই সেই সুরে গান গাইছি। আমি বিদেশে গিয়ে শিখে এসেছি, আমি এখানে এসে 250 বেশি ডাক্তারকে শিখিয়ে দিয়েছি। তারা কেউ আমার সাথে কাজ করছে। দুঃখের বিষয় কি জানেন, 3টে গ্রুপ আছে। একটা গ্রুপ অন্য জায়গায় চলে গেছে, খুবই আনন্দে, তারা নিজে প্রতিষ্ঠান করেছে এবং অন্য জায়গায় করেছে। কিছু মানুষ অন্য স্টেটে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 250 জনের মধ্যে অন্তত 200 জন কাজ করার সুযোগ পাচ্ছেন না, তাদের কাছে পেশেন্টরা যাচ্ছে না, বা তাদের কাজ করার প্ল্যাটফর্ম নেই। আমি 200 জনকে কাজ করতে দিতে পারি যদি আমার কাছে 2000 রোগী আসে। আমার কাছে 2000 রোগী আসছে না, আমি কি করে 200 জনকে স্যালারি দেব? কিন্তু আপনারা যদি দয়া করে আমার এই থিওরিটাকে বিশ্বাস করেন যে খাবারটা একই, আমি আপনাকে রুপুর থালায় দিই, চিনামাটির থালায় দিই, আর শালপাতার থালায় দিই। আমরা তো অনেক সময় সরস্বতী পুজোর ভোগ শালপাতার থালাতেই খাই। বাড়িতে আমরা রেগুলারলি শালপাতার থালায় খাই না, কিন্তু অনেক সময় যখন লোকজন আসে না, বাড়ির কাজের লোক আসছে না, আমরা তো ডিসপোজেবল প্লেটস ইউজ করি যাতে প্লেটটা না ধুতে হয়। খাবারটা কি পাল্টে যায়? পাল্টায় না। এবং বিশ্বাস করুন, আইভিএফ বা যে কোনো চিকিৎসা হচ্ছে একটা টিম গেম। ইটস এ টিম গেম, মানে সবাই সব কাজ করবে না। উইকেট কিপারকে কোনোদিন বল করতে দেখেছে? গোলকিপার কোনো গোল দিয়েছে? দেয়নি। আমি সব কাজ করি না, আমার এমব্রায়োলজিস্ট আছে, আমার সোনোলজিস্ট আছে, আমার হরমোন স্পেশালিস্ট রয়েছে, আমার নার্স রয়েছে, কাউন্সিলর রয়েছে, অ্যানেস্থেটিস্ট রয়েছে। এবার আমাদের এই প্রত্যেকটা বিস্তারিতে 4-5 জন করে ডাক্তার রয়েছে। কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে যে সোনোলজিস্ট চেঞ্জ হলে কারোর কোনো আপত্তি নেই, কোন সোনোলজিস্ট স্ক্যান করলো কারোর কোনো আপত্তি নেই, কে ব্লাড দিল কারোর কোনো আপত্তি নেই, কে প্রেশার মাপলো ঠিক আছে, কি অজ্ঞান করলো ঠিক আছে, এমব্রায়োলজিস্ট ল্যাবের মধ্যে কে কাজ করছে ঠিক আছে। কিন্তু আমার যে কাজটা,
সে সব বলছিল তো আপনাকে দেখিয়ে এসছি, আপনি করছেন না কেন? মানে আমার কাজটা আমাকেই করতে হবে, ওটা আর কেউ করতে পারবে না। সেটা হলে কোনোদিন আইভিএফ এর চিকিৎসা খরচা কমবে না। কেন কমবে না বলুন তো? আমার গ্রিড নয়, আমি অনেক টাকা নিতে চাই তা নয়। আমাকে বর্তমানে 100-র উপরে মানুষকে স্যালারি দিতে হয়, এবং সেই 100 জনের স্যালারি যদি আমাকে একা রোজগার করতে হয়, তাহলে পার পেশেন্ট আমাকে বেশি নিতে হচ্ছে। সেই 100 জনের স্যালারি আমরা যদি 20 জন ডাক্তার মিলে রোজগার করি, তাহলে 1/5 হয়ে যাবে। আমার তো সেই পরিমাণ টাকাটাই দরকার, এবং সেটাই আমি এখন চালু করেছি। 3 ভাবে চালু করেছি। প্রথম হচ্ছে কনসালটেশন। এবার অনেকেই বলেন যে আমাকে দেখাতে খরচা খুব বেশি, সেটা ঠিক, কারণ সেটা আমি রোজগার না করলে আমি প্রতিষ্ঠান চালাতে পারবো না। আমাকে প্রথমবার দেখাতে 2500 টাকা লাগে, আমি কিছু টেস্ট করতে দিই। দ্বিতীয়বার দেখাতে আমাকে আবার 2000 টাকা দিতে হবে। তৃতীয়বার দেখালে আবার 2000 টাকা দিতে হবে। এবার দুবার দেখাতে গেলে 4500 টাকা দিতে হয়, যেটা অনেক টাকা, অনেকের পক্ষে সম্ভব নয়। আমি একটা সলিউশন বের করেছি। আমাকে যখন দেখাতে আসেন আমরা কি করি, আমার সহকর্মীরা তাদের হিস্ট্রি নেয়, পুরোনো রিপোর্টগুলোকে সামারি করে, তারপরে আমার ঘরে নিয়ে আসে। তারপরে আমি তাদেরকে কিছু টেস্ট করতে দিই, এবং টেস্ট করে আবার যখন ফিরে আসে, আমার সহকর্মীরা এই রিপোর্টগুলো সব সাজিয়ে আবার আমার ঘরে নিয়ে আসে। আমি চালু করেছি যে প্রথমবার এলে মাত্র 1500 টাকা দিতে হবে। আমি কিন্তু দেখবো না, আমার সহকর্মীরা দেখে আমার সুর অনুযায়ী, আমার গান অনুযায়ী আপনাদেরকে লিখে দেবে কি কি করতে হবে, এবং সেটা কিন্তু তাদের মস্তিষ্ক প্রসূত নয়, আমার মস্তিষ্ক প্রসূত নয়, বইয়ে লেখা আছে। আমাদের ডাক্তারি বই, ইনফার্টিলিটি বই লেখা আছে যে কি কি টেস্ট করাতে হবে, কি সমস্যা থাকলে কি করাতে হবে। সেটা যে এটাকে বলে প্রোটোকল বা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। মানে আপনি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির মতো গাইতে পারবেন না, অতুল প্রসাদী গান নজরুল গীতির মতো গাইতে পারবেন না। লেখা আছে, একদম লেখা আছে কিভাবে করতে হবে। এবার দ্বিতীয়বার যখন তারা আসবে, তখন তাদেরকে আমি দেখবো, এবং বিনা পয়সায়। বিনা পয়সায়। এটা কোনো গিমিক নয়, এটা কোনো চমক নয়, কারণ হয়তো সত্যি দরকার নেই। কেন দরকার নেই বলুন তো? পুরো কাজটাই তো সে করে ফেলেছে। আমাকে যদি বাজারেও যেতে হয়, রান্নাও করতে হয়, তারপরে যদি আমাকে খাবারটা খেতে হয়, নিশ্চয়ই খাটনি বেশি, কাজ বেশি। আমার হয়ে কেউ বাজার করে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, সবকিছু রেডি করে আমার সামনে প্লেস করছে, আমি খাবারটা খাচ্ছি। এবার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব যদি আমাকে করতে হয়, তাহলে কি করে আমি খরচা কমাবো? কারণ আমি বেশি রোগী দেখতে পাচ্ছি না। সো প্রথম আমি দেখুন 1/3 কস্ট, যেখানে 4500 টাকা লাগছিল, মাত্র 1500 টাকা আপনি বিশ্বমানের চিকিৎসা, আমার নলেজ, আমার ট্রেনিং, আমার পুরো টিমের সার্ভিস আপনি পাচ্ছেন। এবার আপনি যদি বলেন যে একটু এটা 500 টাকায় করে দিন, এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন আমরা সল্টলেকে একটা খুব বড় হাসপাতাল করছি, এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি হয়তো এটা 500 টাকাতেও নামিয়ে আনতে পারবো। কারণ আমি এটা বিশ্বাস করি, যত সময় যাবে খরচা কম, যত সময় যাবে খরচা কম, খরচা বাড়াও নয়। সব জিনিসের দাম বাড়বে। দেখো মোবাইল ফোন আগে খুব বেশি দামে ছিল, এখন অনেক দাম কমে গেছে। তার মানে কি আইফোনের দাম বেশি আছে, কিন্তু সবাই কেন আইফোন কিনবে? এবার এই যে পেশেন্টদের কথা বলছি, কিছু পেশেন্ট আছে জানেন, আমাকে এসে বলে যে আমি মুম্বাই থেকে করে এসেছি, সিঙ্গাপুর থেকে করে এসেছি, আমার কাছে পয়সা কোনো ব্যাপার না, আপনি যত খুশি নিন, কোনো ব্যাপার নয়, আপনি বেস্ট কোয়ালিটির ওষুধ ব্যবহার করুন। তাদেরকেও আমি সার্ভিস দিচ্ছি। তারা অবশ্যই বেশি টাকা, বেশি দামের ওষুধ ব্যবহার করতে রাজি আছে, কিন্তু বিশ্বাস করুন যে আমি যে তাদের ক্ষেত্রেও সব কাজ করছি তা কিন্তু নয়। So the treatment remains same. Treatment remains same. The medicines are different. Medicine গুলো আলাদা, যে ক্যাথিটার বা যে নিডল ব্যবহার করছি বা যে মিডিয়া ব্যবহার করছি সেগুলো আলাদা। আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমার মা খুব ভক্তিপতি ছিলেন, ঠিক আছে, আমার মা রোজ পুজো করতেন। আমি দেখতাম আসলে মা ঈশ্বরের সামনে কয়েকটি নকুল দানা দিতেন বা বাতাসা দিতেন। আমি প্রায় প্রশ্ন করতাম যে মা তুমি সন্দেশ রসগোল্লা দাও না কেন? কারণ আমরা জানি তো পুজোর পরে ওই খাবারগুলো তো আমরাই খাবো। তো মা বলতেন যে শোন, সন্দেশ রসগোল্লা তো রাখা অসুবিধা, বাতাসা বা নকুল দানা তো আমি একটা শিশিরে রেখে দিতে পারি। এটা মা আমাকে বোঝানোর জন্য বলেছিলেন। অনেকের বাড়িতে পুজোতে আমি শুনেছি রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, হয়তো আমরা দুর্গাপূজার সময়, সরস্বতী পুজোর সময়, এটা প্রতিদিনের পুজোতে রসগোল্লা সন্দেশ দেওয়া হয় কিনা আমি জানি না, কিন্তু এখানে তো ইকোনমির ব্যাপারও আছে। একটা মধ্যবিত্ত পরিবারে রোজ অতগুলো টাকা দেওয়া হয়তো সব পরিবারের পক্ষে সম্ভব নয়।
এটাই আমি বোঝাতে চেয়েছি যে আমরা এইভাবে খরচাটাকে কমাচ্ছি, কনসালটেশনের খরচাটা কমিয়ে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ টিম এফর্ট, যন্ত্রের খরচাটা কমাচ্ছি যন্ত্রটাকে বেশি ব্যবহার করে। তাহলে কি, আমাকে যদি রোজ কাজ করতে হয় আমি তো একটা সার্টেন টাইমের বেশি করতে পারবো না, কিন্তু আমি যদি দুটো শিফট করে দিই আমি একদিনে কত 10 জনের এক কালেকশন 10 জনের এমআরআই ট্রান্সফার করতে পারবো। কিন্তু আমি অস্ট্রেলিয়ায় একটা ইউনিট দেখে এসেছি, যেটা আমার স্বপ্ন আছে ভবিষ্যতে আমি করব, যে একটা সেন্টারের মধ্যে 4টে ওটি একসঙ্গে, 4টে ওটিতে 4 জন ডাক্তার কাজ করছে, তাহলে 40টা হয়ে গেল। তার দুটো শিফট, সকাল মানে লাঞ্চের আগে একজন, লাঞ্চের পরে একজন। বিদেশে এরকম আছে, আপনি যদি রাত্রে অপারেশন করেন তাহলে আপনার অপারেশন থিয়েটারের চার্জ কম, রাত্রে তো এটা ইউজ হচ্ছে না, বুঝতে পারছেন তো? মানে আমাদের যদি এরকম হয় সিনেমা হলগুলো 24 ঘন্টা, আমি জানি এখন সব সিনেমা হল বন্ধ, সিনেমা হলগুলো 24 ঘন্টা খোলা থাকে। আমাদের সময় ছিল, মানে আমরাও ছোটবেলায় সিনেমা দেখেছি, ম্যাটিনি শোতে 12টার সময় শোয়ে টিকিটের দাম কম, নাইট শোয়ে টিকিট, আপনারা বেশিরভাগ দর্শক হয়তো সেই যুগটা পাননি। মানে এখন মাল্টিপ্লেক্সে গিয়ে যা টিকিটের দাম, আমরা ছোটবেলায় হলে সেটা বলে আমরা সিনেমা দেখতে পারতাম না। আমাদের সময় লাইট হাউস আর নিউ এম্পায়ারে 1 টাকায় টিকিট দেখা যেত, 1 টাকায় সিনেমা দেখা যেত। অবশ্যই আপনি যেটা বললেন একদম ঠিক কথা বললেন, যে একটা 1.5 লক্ষ টাকার খরচা নামিয়ে এনে মানে প্রায় মানে 45% করে দিয়েছি। হ্যাঁ, মানে তো এতটা নেমে আসা, এবং এটা যেটা আমরা শুরুতেই বলছিলাম যে এই অতিমারির সময়, এই প্যান্ডেমিকের সময় যারা প্রচন্ড আর্থিক সমস্যায় ভুগছেন, এবং আমরা জানি বন্ধ্যাত্বের অভিঘাত কি কঠিন অভিঘাত, মানে একটা দম্পতির জীবনে কি রকম সমস্যা আসে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার যেটা হচ্ছে, আমরা আগের সাক্ষাৎকারে আপনার সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এই প্যান্ডেমিক একটা ভালো দিকও দিয়েছে, একটা সোনালী দিকও দিয়েছে। সেটা হচ্ছে এই দীর্ঘদিন দূরে দূরে থাকা যারা দম্পতি, তারা কাছে থাকার ফলে তাদের মধ্যে ফার্টিলিটির সম্ভাবনা বাড়ছে, ইনফার্টিলিটির পরিমাণ কমছে। সেটা সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন এসছে, আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি। সোদপুর থেকে লিখেছেন ধীমান গাঙ্গুলি। উনি জানতে চাইছেন যে স্বামী স্ত্রী দুজনে পেশাগত কারণে আলাদা আলাদা থাকেন, অন্যান্য জায়গায় থাকেন, কিন্তু এখন দীর্ঘদিন তাদের সন্তান নেই। সেই পরিপ্রেক্ষিতে তারা কতদিন একত্রে থাকলে সন্তান হতে পারে? এভাবে তো আমি জানি হয়তো সময় বলে দেওয়া মুশকিল, তাও ঠিক আছে। এই উত্তরটা দেবার আগে আমার খুব, মানে এই উত্তর প্রসঙ্গের সময় সঙ্গে আমি হাসছিলাম, কারণ এটা বললে আপনারা অবাক হয়ে যাবে। আমি অনেক জায়গায় বলেছি, আমি জানি না আপনার অনুষ্ঠান আগে বলেছি কিনা, অনেক পেশেন্ট জানেন আমাকে দেখিয়েই প্রেগনেন্ট হয়ে যান, তাদের টেস্টও করতে হয় না, তাদের ওষুধও খেতে হয় না। এবং এটা শুনে বেশ কিছু আমার বন্ধু বান্ধব মহিলারা বলেছেন যাদের সন্তান আছে, ওরে বাবা তাহলে তো আপনার কাছে যাওয়া যাবে না, আপনাকে দেখলেই যদি প্রেগনেন্ট হয়ে যেতে হয় তাহলে তো ভীষণ ভয়ের কারণ। এবার এটা খুব মজার কথা যে আমাকে দেখিয়ে কি করে প্রেগনেন্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে যে অনেক দম্পতি এখনো জানেন না যে কোন সময় শারীরিক সম্পর্ক হলে সন্তান আসে। এটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় না। আমাদের কাছে রিপ্রোডাকশনটা ভীষণ লজ্জার বিষয়। আপনি হার্ট নিয়ে আলোচনা করতে পারেন, চোখ নিয়ে আলোচনা করতে পারেন, ব্রেন নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করতে পারেন না। এই প্রসঙ্গে বলি যে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তার রিটায়ারমেন্টে তাকে একটা প্রেজেন্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বিরাট বড় একটা চোখ, যিনি যেহেতু অপথ্যালমোলজিস্ট, এবং চোখের মনির মধ্যে মেডিকেল কলেজের একটা ছবি, এবং নিচে তার নাম ছিল প্রফেসর বলাই মিত্র। বলাই ডক্টর, অনেক বয়স্ক ডাক্তাররা হয়তো তার নাম শুনে থাকবেন, বলাই মিত্র বলে আমাদের এই মাস্টারমশাই। তিনি ফেয়ারওয়েলে এই গিফটটা পেলেন, একটা বিরাট বড় কাঠের চোখ আর মাঝখানে মেডিকেল কলেজের ছবি, এবং নিচে লেখা যে প্রফেসর বলাই মিত্রকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। তিনি ওইটা নিয়ে প্রথম কথা বললেন যে ভাগ্যিস আমি গাইনোকোলজিস্ট নই, সেই জন্য আজকে এই উপহারটা আমি বাড়িতে নিয়ে যেতে পারছি। মানে এইটা যদি আমাদের মানসিকতা হয় এটা সত্যি, কিন্তু রিপ্রোডাকশনটা কি এতটাই লজ্জা?
যে রিপ্রোডাকশনের ব্যাপারটা নিয়ে আমরা কেউ আলোচনা করতে চাই না। অনেকে আমাকে ছোটবেলায় প্রশ্ন করেছিলেন যে এত ডিসিপ্লিন থাকতে তুমি আমার রিপ্রোডাক্টিভ মেডিসিনে কেন গেলে? এটা তো একটা মানে নাভির নিচে মানেই ঠিক নয়, উপরটা খুব ভালো, হার্ট খুব ভালো, ব্রেন খুব ভালো, নাভির নিচে গেলে কেন বাবা? আমাদের এই যে ছুটমার্গটা আছে যে রিপ্রোডাকশন মানে ঠিক নয়, এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে না যে কোন সময় সহবাস করলে সন্তান আসে। বহু শিক্ষিত মানুষ, বহু পিএইচডি, বহু কম্পিউটার সায়েন্টিস্ট আমাকে বলেছে যে আমরা খালি রবিবার সহবাস করি, কারণ রবিবার ছাড়া আমাদের সময় নেই। এবার ওভুলেশন বলুন তো নিয়ম মেনে রবিবার কি করে হবে? এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এখন যত সমাজ এগিয়ে যাচ্ছে, স্বামী কাজ করছে, স্ত্রী কাজ করছে, লং ওয়ার্কিং আওয়ার্স, বাই দ্য টাইম দে রিটার্ন হোম দে আর ভেরি টায়ার্ড, বাড়িতে ফিরে আর লাস্ট থিং দে হ্যাভ ইন দেয়ার মাইন্ড ইজ সহবাস করা, যার জন্য হচ্ছে না। সহবাস করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে মাসিক যেদিন শুরু হলো তার 10ম দিন থেকে 18তম দিনের মধ্যে একদিন ছেড়ে ছেড়ে। কেন? স্পাম 48 ঘন্টা বাঁচে আর এগ মাত্র 12 থেকে 24 ঘন্টা বাঁচে। আপনি যদি 10ম, 12তম, 14তম, 18তম, 14, 16, 18, 20 সহবাস করে, বা 11, 13, 15, 17, 19, তাহলে প্রতি সময় স্ত্রীর শরীরে স্বামীর স্পাম জীবিত অবস্থায় থাকবে। যখনই ডিম বেরোবে সঙ্গে সঙ্গে স্পাম তাকে ফার্টিলাইজ করে ফেলবে। এবং আমি বোঝানোর জন্য বলি, আগেও বলেছি যে ইংল্যান্ডে এটা এভাবে বোঝানো হয় যে যখন ছেলেমেয়েরা দেখা করতে যায়, যেটাকে ডেটিং বলুন বা যাই বলুন, তারা ছেলের আগে গিয়ে দাঁড়িয়ে থাকা উচিত। মেয়ে যে এলো সঙ্গে সঙ্গে তারা দুজনে মিলে কোনো রেস্টুরেন্টে খেতে চলে গেল। কোনো জায়গায় একজন মেয়ে একা একা দাঁড়িয়ে আছে, এটা দৃষ্টিকোণ। রিপ্রোডাকশনটাও ঠিক সেরকম, স্পামকে অপেক্ষা করে বসে থাকতে হবে কখন ডিম আসবে। এবং এই জিনিসটা যেহেতু আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়নি, যারা বায়োলজি পড়েননি তারা অন্যান্য বিষয়ে খুবই ভালো জানেন। তারা হয়তো খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা খুব ভালো সাহিত্যিক বা খুব ভালো আইন বিশেষজ্ঞ, কিন্তু আমাদের কিভাবে ভাত খেতে হয় শেখানো হয়, কিভাবে পটি ট্রেনিং করা হয় শেখানো হয়। কিন্তু এটুকুও যদি আমাদেরকে ছোটবেলায়, যখন আমরা একটু বড় হয়েছি, ধরুন 12-14 বছর বয়স হয়েছে, যদি রিপ্রোডাকশনটা, মেনস্ট্রুয়েশনটা কি, কিভাবে হাইজিনটা মেনটেন করতে হবে, হ্যাঁ, কন্ট্রাসেপশন কাকে বলে, রিপ্রোডাক্টিভ পিরিয়ড কোনটা, কোনটা সেফ পিরিয়ড, কোন সময় স্বামী স্ত্রী সম্পর্ক হলে সন্তান আসবে না, এগুলো কখনোই আমাদের দেশে শেখানো হয় না। অতএব ওনাদের প্রশ্নের উত্তর হচ্ছে 1 নম্বর, স্বামী স্ত্রীকে একসঙ্গে থাকতে হবে ওই কটা দিন। এবার সেটা কিন্তু বিরাট সমস্যা। আমি এটা জানি, আমার কাছে বহু পেশেন্ট আসছে যাদের সোশ্যাল কজ অফ ইনফার্টিলিটি। সোশ্যাল কজ মানে কি? সামাজিক কারণে তারা একসঙ্গে থাকতে পারছেন না। স্বামী থাকে, এই কয়েকদিন আগে আমাকে একজন এতে ইন্টারভিউ নিলেন, হ্যাঁ, যে কৃষ্ণ কুমার দাস খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যে ওই প্রশ্নটা আসবো, তার সঙ্গে আমাদের আরেকটা প্রশ্ন আছে, দুটোকে মিলিয়ে আসবো। আপনি যেটা বলছিলেন শেষ করে নিই তাহলে। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে তারা একসঙ্গে থাকতে পারছে না। আমি একজনকে এই করলাম, অনলাইন কনসালটেশন করলাম, ওয়াইফ থাকে চেন্নাইয়ে আর হাজবেন্ড থাকে নয়ডাতে, আর তাদের বাবা মা থাকেন কলকাতায়। কি করে তারা প্রেগনেন্ট হবে? তারা কি করতে পারে? হাজবেন্ড এসে আমার ক্লিনিকে স্পামটা জমা দিয়ে চলে গেলেন, যেরকম ব্যাংকে টাকা রাখে, স্পামটা জমা দিয়ে চলে গেলেন। স্ত্রী আমার ক্লিনিকে এলেন ওভুলেশনের দিন, কয়েকদিনের জন্য আসতে হবে, ওভুলেশনটা আমরা মনিটরিং করে দেখবো। আমার ক্লিনিকে চণ্ডীগড়ে গিয়েও সেটা করতে পারে। হাজবেন্ড হরিয়ানা থেকে চণ্ডীগড়ে গিয়ে কোনো ক্লিনিকে জমা দিয়ে দিলেন, এবার ওনার স্পামটা নিয়ে, এটা হচ্ছে সেই খাবার আনানোর মতো। আগে এরকম হতো, আমি শুনেছিলাম যে 1 সপ্তাহ রান্না, এটা ইংল্যান্ডে এরকম হতো, অনেক বাঙালি পরিবার করতো, 1 সপ্তাহ রান্না রবিবার করে ফেলতো, করে খাবারটা ফ্রিজে রেখে দিত। এবার সেই প্রতিদিন একটা করে খাবার বের করে ডিফ্রস্ট করে তারা খেতে। এখন তো সেটা দরকার নেই, এখন তো আপনি ফোন করলে আপনার বাড়িতে খাবার চলে আসবে। আমি কোম্পানিগুলোর নাম নাই বা বললাম, তাই না? একদম সমস্ত রয়েছে। আমার গাড়ি চড়তে হবে, আপনার গাড়ি কেনার দরকার নেই, আপনি ফোন করলেন গাড়ি চলে আসবে। সো এমন একটা পরিস্থিতি আসছে, বিশ্বাস করুন, এটা বলছে, সবাই বলছে যে আমার এখন টোটাল যা পেশেন্ট আছে তার অ্যাবাউট 10 to 20% হচ্ছে সোশ্যাল কজ অফ ইনফার্টিলিটি। এবং টেনশনের, যেটা আপনি পরে জিজ্ঞেস করবেন,
এবার এই হ্যাঁ। এই মজার কথাটা বলে শেষ করি, বিদেশে বিদেশে আমাদের দেশে নয়, বিদেশে এরকম বহু দম্পতি আছে যারা বছরে 3 বার সহবাস করেন, মাত্র 3 দিন সহবাস করেন বছরে। একটা হচ্ছে স্বামীর জন্মদিনের দিন, একটা স্ত্রীর জন্মদিনের দিন, একটা বিবাহ বার্ষিকীর দিন। আমি কিন্তু একটু বানিয়ে বলছি না, একটু বানিয়ে বলছি না। সবাই নয়, অনেকে কাজকর্মে এত ব্যস্ত যে সহবাস করাটা তার থেকে একটা নেটফ্লিক্সে বা অন্য কোথাও একটা বা হইচই একটা সিনেমা দেখে নেওয়া বোধহয় অনেক বেশি এন্টারটেইনিং রাদার দ্যান। সো আমরা বলি গুহা মানবদের যুগে ইন্টারকোর্স ওয়াজ দ্য অনলি এন্টারটেইনমেন্ট। আর এখন ইন্টারকোর্স যদি এন্টারটেইনমেন্টের আপনি লিস্ট করেন, সেটা একদম শেষে গিয়ে পৌঁছাবে। যেই জন্য প্রেডিক্ট করা হয়েছে 2050-এর পরে পৃথিবীর সমস্ত শিশুর জন্ম হবে ল্যাবোরেটরিতে, সহবাসের মাধ্যমে নয়। খুবই দুঃখের, খুবই দুঃখের। একেবারে এই দুঃখের কথা থেকে আপনি যেটা বললেন, যেটা কৃষ্ণ কুমার দাস লিখেছেন যে কর্মব্যস্ততা এবং মানসিক চাপ, ঠিক একই রকম একটি প্রশ্ন এসছে অনিরুদ্ধ চক্রবর্তী, উনি লিখেছেন নরেন্দ্রপুর থেকে। ওনার প্রশ্নটা হচ্ছে, এখন আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে বিগত 1 বছর ধরে। আমি এবং আমার স্ত্রী দুজনেই কর্মরত, দুজনেই ওয়ার্ক ফ্রম হোম। আপনারা বলেন যে এই লকডাউন পিরিয়ডে কাছাকাছি থাকলে ফার্টিলিটির সম্ভাবনা বাড়ে, কিন্তু দিনভর বাড়িতে কাজ করার পর আর তো কিছু হচ্ছে না। আমাদের কি সন্তান ধারণ করা সম্ভব হবে আর আদৌ? মানে এটাও কিছুটা লকডাউন এবং এই মানে প্যান্ডেমিকেরও ফল, মানে ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি, তাতে কিছুটা হলেও আমি এটার সাথে একমত হব না। মানে আমার অভিজ্ঞতায় প্যান্ডেমিক এবং লকডাউনে ইনফার্টিলিটির ইনসিডেন্স কমে গেছে। আমার অন্তত 50-60টা পেশেন্ট আছে যারা বিভিন্ন বন্ধাত্বের চিকিৎসা করবে বলে প্রস্তুত ছিল, কিন্তু লকডাউন হয়ে যে আমাকে ফোন করে বলছে, স্যার হঠাৎ পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, কি হলো বলুন তো? আমি একটা প্রেগনেন্সি টেস্ট করার যে পাগল হয়ে যায়, প্রেগনেন্সি টেস্ট আমার তো আইভিএফ লাগবে বলেছেন, আমি না করার না। পরে ফোন করেছে, স্যার জানেন তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। বিশ্বাসই করতে পারছি না। তাই এরকম 50-60টা পেশেন্টের হয়েছে। তার কারণ হচ্ছে তাদের সোশ্যাল কজ অফ ইনফার্টিলিটি ছিল। মানে আপনার যদি সন্তান না আসে, আপনি যদি আমার কাছে আসেন, 5 বছর চেষ্টা করছেন, সন্তান আসছে না, আমি সবকিছু টেস্ট করে দেখলাম কোনো সমস্যা নেই, যেটা আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, আমি কি করবো? আমি বলবো আরো 5 বছর বসে থাকুন, আমি তো আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। বুঝতে পারছেন কি বলতে চাইছি? যে এবার আমি আপনার বাড়িতে একটা ইঁদুর মরে পড়ে আছে, সেটা আপনি আমাকে বলেননি। ঘরে ঢোকে আমি একটা বিচ্ছিরি গন্ধ পেলাম, আমি রুম স্প্রে করলাম, কিন্তু পরেই দেখা গেল আপনার সময় নেই, আপনি অফিসে চলে যান, যেহেতু লকডাউনে পড়ে আছেন, আপনি রোজ রুম স্প্রে করছেন। লকডাউনে আপনি ফার্নিচার গুলো সরিয়ে দেখলেন একটা মরা ইঁদুর পড়ে আছে, তখন সেটাকে সরিয়ে দিলেন, আর আপনাকে রুম স্প্রে করতে হলো। ঠিক এটাই হচ্ছে কথা, যে আপনার বন্ধাত্বের চিকিৎসা করতে হচ্ছিল বিকজ আপনি ঠিক সময় সহবাস করছিলেন না, এখন ঠিক সময় সহবাস করছেন। এবার এই যে যিনি প্রশ্ন করেছেন, তিনি যদি বলেন যে দেখুন ওয়ার্ক ফ্রম হোম 24 ঘন্টা তো আর কাজ করছেন না, কিছুক্ষণ কাজ করছেন, এবার যদি দেখেন যে না অন্য সময়টা আপনারা কিছুটা সময় নিজেদের মধ্যে থাকছেন, সহবাসটা একটা লাইট সুইচ অন করা অফ করার মতো নয়, একসঙ্গে থাকলেন, একটা ভালো মুভি দেখলেন, কিছু গান শুনলেন, ভালো বই পড়লেন এবং সহবাস করলেন, তাতে যদি সন্তান না আসে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে, আপনাদের ইনভেস্টিগেশন করা দরকার। কি ইনভেস্টিগেশন? একটা ইনভেস্টিগেশন হচ্ছে স্বামী স্পাম ঠিক আছে কিনা, 2 নম্বর ইনভেস্টিগেশন স্ত্রীর ডিম ঠিক মতো বেরোচ্ছে কিনা, আর 3 নম্বর রাস্তা খোলা আছে কিনা। সো লকডাউন মিটে গেলে যে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা বন্ধাত্ব বিশেষজ্ঞের কাছে গিয়ে এই যে টেস্টগুলো করান। এটা ঠিক যে 6 মাস নিজেরা বা 1 বছর নিজেরা সহবাস করে সন্তান না এলে আপনার কিন্তু সাহায্য লাগবে। আর এই যে যেটা কৃষ্ণ কুমার দাস লিখেছেন যে কর্মব্যস্ততা এবং মানসিক চাপ, এটার দিকে একটু বলুন। এটার ব্যাপারটা কি জানেন তো, যে আমাদের শরীরে কর্টিজল বলে একটা হরমোন আছে। কর্টিজল হরমোনটা কখন হয়? যখন আমরা খুব অ্যাংশাস হয়ে যাই, টেনশন হয়ে যায়, তখন কর্টিজল হরমোনটা বেড়ে যায়, যেটাকে স্ট্রেস হরমোন বলে। এবং দেখা গেছে যে কর্টিজল হরমোন এগ এবং স্পার্মের পক্ষে ক্ষতিকারক। এবং এটা দেখা গেছে যে এই উদাহরণটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরকম অনেক দম্পতি আমার কাছে এসছে যারা সন্তান পাচ্ছিলেন না, তারপরে আইভিএফ করে তাদের একটা সন্তান হয়েছে, তারপরে সেকেন্ড বেবিটা নিজের থেকেই এসে গেছে। তারাও অবাক হয়েছে, তারা কোনো কন্ট্রাসেপশন ইউজ করতেন না, বিকজ তারা জানতেন যে তাদের নিজের থেকে সন্তান আসবে না। এবং খুব দুঃখের হচ্ছে এরকম কয়েকজন দম্পতি আছেন যাদের প্রথমবারে যমজ বাচ্চা হয়েছিল,
এবং দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট হওয়ায় সেকেন্ড প্রেগনেন্সিতে তারা টার্মিনেট করেছেন, এমটিপি করিয়ে নিয়েছেন, বিকজ তারা 3টে বেবি চান না। চিন্তা করুন তো ব্যাপারটা কতটা ফ্রাস্ট্রেটিং, যে প্রথমবার আইভিএফ লাগলো, পরের বার নিজের থেকে এসে গেল। আরো আরো মজার কথা হচ্ছে, যাদের কোনোদিন সন্তান হয়নি তারা বেবি অ্যাডপশনের পরে তাদের নিজের থেকে সন্তান হচ্ছে। এই যে 3টে ঘটনা আমি বললাম, এটা কিন্তু একটা নয়, সারা পৃথিবীতে অসংখ্য আছে। এবং দেখা গেছে যে আপনার টেনশন কমে গেলে, আপনি যখন সন্তান পেয়ে গেছেন মানে কি আপনার টেনশন চলে গেছে, আর ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ইউ হ্যাভ প্রুভড ইওর ফাদারহুড মাদারহুড। এবার নিজের থেকে আপনার নিজের মতো সহবাস করেছেন, টেনশন চলে গেছে, সন্তান এসে গেছে। যে বেবি অ্যাডপ্ট করেছে তার টেনশন চলে গেছে, তার সন্তান এসে গেছে। এটা হচ্ছে অনেকটা সেই উদাহরণের মতো যে পরীক্ষার আগে আপনি যখন টেন্স যে পাস করবো না ফেল করবো, যে ধরুন আপনাকে মানে ক্যাম্পাসিং করে, যেটা ইঞ্জিনিয়ারিং হয় ডাক্তারিতে দেয়, ক্যাম্পাসিং করে আপনাকে অলরেডি বলে দিল যে যাও তুমি চাকরি পেয়ে গেছো, তাহলে কি আপনার অনেকটা টেনশন কমে গেল, আপনি বিন্দাস খুব ভালোভাবে পরীক্ষাটা দিলেন এবং আপনি জানেন যে পরীক্ষা পাশ করলেই আপনি পরীক্ষা পাশ করবেন, কিন্তু পরীক্ষা পাশ করার পরে চাকরি পাবেন কিনা সেই টেনশনটা চলে গেল। আরো একটা মজার জিনিস হচ্ছে, আমরা পরীক্ষার হলে গিয়ে যেরকম বলি, যেভাবে উত্তর দিই, পরীক্ষা পাশ করে যাওয়ার পরে যখন আমাকে একই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে, আমি অনেক ভালো উত্তর দিতে পারি, কারণ কি টেনশনটা চলে গেছে। সো কর্মব্যবস্থা এবং টেনশন কমানোর একটা গল্প বললে আপনি খুব ভালো বুঝতে পারবেন। এই গল্পটা আমি অনেক জায়গায় বলেছি এবং রিপিটেশন হলে আমাকে মাফ করবেন। আমার কাছে বাঁকুড়ার থেকে একজন ডাক্তারবাবু দেখাতে এসেছিলেন। তিনি এসে বললেন যে স্যার আমাদের 3-4 বছর বিয়ে হয়ে গেছে, কোনো সন্তান হচ্ছে না, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবেন বলেছে। তার কারণ সন্তান হচ্ছে না সেটা খালি কারণ নয়, কারণ উনি স্ত্রীকে যথেষ্ট সময় দিতে পারছেন না। কেন পারছেন না? তিনি একটা সরকারি হাসপাতালে কাজ করেন। সেকেন্ডলি সন্ধ্যাবেলা উনি অন কল ডিউটি করেন, সপ্তাহে 3 দিন উনি সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বেরিয়ে আবার একটা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কাজ করেন। তো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বুঝতে পারছেন পেশেন্ট খুব সিরিয়াস, সারা রাত জেগে থাকতে হয়, টেনশন, পেশেন্ট মরে গেলে মন খারাপ হয়, রোগীর বাড়ির লোকের সাথে বাকবিতণ্ড হয়, হ্যাঁ, এবং তারপরে আবার পরের দিন গিয়ে আবার সরকারি হাসপাতালে কাজ করতে হয়। এছাড়া উনি আবার এমডি তে ভর্তি হবেন বলে তার জন্য পড়াশোনা করছেন। তাহলে দেখুন উনি একসঙ্গে 3টে কাজ করছেন, 2 in 1 না 3 in 1। এবং সত্যি কি আমার সন্তান হচ্ছে এটা তো অবাক হওয়ার মতো কিছু নেই। সত্যি কি আমার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যেতে পারছেন, অবাক হওয়ার মতো কিছু নেই। এইটা উনি যখন আমাকে প্রেজেন্ট করলেন, আমি ওনাকে কোনো টেস্টও করতে দিলাম না, কোনো ট্রিটমেন্টও করতে দিলাম না। আমি প্রেসক্রিপশনে লিখলাম, ওনার নাম লিখে আমি প্রেসক্রিপশনে লিখলাম, প্লিজ গিভ আপ ইওর সেকেন্ড জব and do not try for your MD entrance. MD entrance আপনি এবছর না হলে 2 বছর বাদে হতে পারেন, 3 বছর বাদে। Don't try for your MD entrance. তো বলে স্যার তাহলে কি হবে? তাহলে 3 বছর বাদে হবে। বলে আমার কি হবে, আমার রোজগার কমে যাবে। আমি বললাম কম রোজগারই বাড়িতে গিয়ে দেখুন আপনার স্ত্রী কিন্তু বেশি খুশি হবে। টাকাটা কার জন্য রোজগার করছেন? পরিবারের জন্য। আমাদের মধ্যে কিছু মাথা একটা না এরকম সিউডো আছে যে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, অনেক টাকা রোজগার করলেই বোধহয় পরিবার খুশি থাকে। তা তো জিনিসটা নয়। একটু বাড়িয়ে বলছি না, আমার প্রেসক্রিপশন আর কিছু লেখা ছিল না, খালি লেখা ছিল একটা চাকরি ছেড়ে দিন আর এমডির জন্য চেষ্টা করবেন না। 6 মাস বাদে উনি 1 বাক্স বাঁকুড়ার কি বলবো সে মিষ্টি কালাকাঁদ এসে হাজির, এরা তো আমার স্ত্রী প্রেগনেন্ট। এর থেকে আমরা কি শিখলাম? কৃষ্ণবাবু যে প্রশ্নটা করেছেন, কৃষ্ণ কিশোর দাস যে প্রশ্নটা করেছেন, আমাদের খুব বন্ধু কৃষ্ণ, তার উত্তরটা এটাই যে হ্যাঁ, আপনাকে জানতে হবে কোথায় দাড়ি টানতে হবে, কতটুকুনো কাজ আপনি করবেন সেটুকুন আপনাকে জানতে হবে। খালি যদি আমরা কাজই করে যাই তাহলে কিন্তু হবে না। একটা সুন্দর বইতে পড়েছিলাম যে দিনে যে 24 ঘন্টা আছে সেটাকে 3 ভাগে ভাগ করা উচিত। আমরা কেউ সেটা করি না, মানি না। 8 ঘন্টা ঘুমানো উচিত, 8 ঘন্টা কাজ করা উচিত, আর বাকি 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা নিজের জন্য রাখো আর 4 ঘন্টা পরিবারকে দাও। পরিবারকে কি করে দেবেন? একসঙ্গে খেলেন, সিনেমা দেখলেন, গল্পগুজব করলেন, বেড়াতে গেলেন। আর যে 4 ঘন্টা নিজের জন্য তার মধ্যে নিজে এক্সারসাইজ করুন, কিছু ভালো বই পড়ুন, যে রিক্রিয়েশন আছে গিটার বাজানো শিখুন, পিয়ানো বাজানো শিখুন, হারমোনিয়াম শিখুন, হাঁটুন। সো আমরা কি কেউ করি না। এবার এটা যদি 8 ভাগ না করে একটু যদি অন্যরকম 8 ঘন্টা ঘুমানোটা কিন্তু খুব দরকার, 8 ঘন্টা ঘুমানো খুব দরকার। তাহলে বাকি রইল 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আপনি 12 ঘন্টা কাজ করুন, 2 ঘন্টা পরিবারকে দিন, 2 ঘন্টা নিজের জন্য রাখুন। এবার আপনি যদি 16 ঘন্টা কাজ করেন আর 8 ঘন্টা ঘুমান তাহলে তো আর কিছুই রইল না। তাহলে কি হচ্ছে? আমরা মাত্র 4 ঘন্টা ঘুমাচ্ছি অনেকে, পটাপট মরে যাচ্ছি। আমাদের বহু বন্ধু মারা গেছেন গত 10 বছরে খালি কম ঘুমিয়েছেন বলে। এবং যারা কম ঘুমায় তারা মোটা সোটা হয়ে যায়।
আমরা যত মানুষ দেখেছি মোটাসোটা তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কম ঘুমায়। সো আমি একজন বন্ধাত্বের চিকিৎসক, রিপ্রোডাক্টিভ মেডিসিন, আমার মুখে এই কথাগুলো হয়তো আপনাদের অবাক লাগছে, কিন্তু আমি আমার ক্লিনিকে বেশি সময়, আমরা একজন ডায়েটিশিয়ানকে রেখেছি, একজন কাউন্সিলরকে রেখেছি, তাদেরকে দেখানোর জন্য একটা পয়সাও দিতে হয় না। আমার ক্লিনিকে এলে আমি ব্যাগ ভরে বই দিই, হ্যাঁ, কারণ আমি জানি যে খালি আমার ওষুধে বা অপারেশনে কিন্তু লাভ হবে না, এই কাউন্সেলিং অ্যান্ড ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এগুলো কিন্তু ভীষণ জরুরি। একদম। আরেকটি প্রশ্নে চলে যাব। আমাদেরকে আগে থেকে লিখে পাঠিয়েছেন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, মালদা থেকে, 34 বছর বয়স। তার প্রশ্ন হচ্ছে, তিনি করোনার একটি ডোজ ভ্যাকসিন নিয়েছেন, এবার এই পরিস্থিতিতে তাকে দ্বিতীয় ডোজ নেওয়ার আগে বা দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পরে তিনি তার আইভিএফ এর চিকিৎসা আবার শুরু করতে পারেন? তিনি হয়তো আইভিএফ এর চিকিৎসায় রয়েছেন, তার প্রশ্ন থেকে মনে হচ্ছে। দেখুন, এই করোনা একটা নতুন অসুখ, এই অসুখটার বয়স অ্যাবাউট 1.5 বছর, ঠিক আছে? আমরা এই অসুখটায় আমরা প্রত্যেকে, আমরা 60 বছর বয়সী ডাক্তার হই, 25 বছর বয়সী ডাক্তার হই, আমাদের সবার শেখাটা শুরু হয়েছে 2020 সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? প্রথম 2020 সালে আমরা অতটা জানতাম না, আমরা বলছিলাম যে না, এই সময় সন্তান নিও না, প্রেগনেন্সির মধ্যে ভ্যাকসিন নিও না, ইনফার্টিলিটি চিকিৎসা করলে এখন ভ্যাকসিন নিলে অন্তত 3 মাস বাদে চিকিৎসা করো। কিন্তু সৌভাগ্যবশত বিদেশে বহু গবেষণা হয়েছে এবং সেই গবেষণায় এই বছর এপ্রিল মাস থেকে বিভিন্ন যা তথ্য আমাদের কাছে এসছে, তাতে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। এই তথ্যে আমাদের বলছে যে করোনা ভ্যাকসিন নেওয়ার সাথে আমাদের আইভিএফ ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই। এবার পরিষ্কার লেখা আছে, যারা ইনফার্টিলিটির খুব বড় বিশেষজ্ঞ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকেতে যে সংস্থাগুলো আছে, সেখান থেকে বলা হয়েছে যে করোনা ভ্যাকসিন নেবার, দ্বিতীয় ডোজ নেবার 1 মাস বাদে করালে ভালো। তাহলে কোন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না যে করোনা রিয়াকশন হলো কিনা, অমুক হলো তমুক হলো। কিন্তু এটাও লিখেছে যে কেউ যদি চায় ফার্স্ট ইনজেকশন নেবার 3 দিন বাদে চিকিৎসা করাতে পারে, বা সেকেন্ড ইনজেকশন নেবার 3 দিন বাদে চিকিৎসা করাতে পারে, বা চিকিৎসা করার 3 দিন বাদে ভ্যাকসিন নিতে পারে। এই 3 দিনটা কেন ঠিক হলো? 3 দিনটা এই কারণেই ঠিক হলো যে করোনা ভ্যাকসিন নিলে আপনার জ্বর আসতে পারে, আপনার অ্যালার্জি হতে পারে, আপনার বিভিন্ন রিয়াকশন হতে পারে। এবার যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট করার সময় জ্বর হলে আমরা ইনফেকশন ভাবি, অ্যালার্জি হলে আমরা ওষুধের রিয়াকশন ভাবি। সো যখন চিকিৎসা চলছে সেই সময় আমরা কনফিউজড হয়ে যাব, কিন্তু টিকা নেবার 3 দিন বাদে, বিশ্বাস করুন 3 দিন বাদে আর সেই এফেক্ট গুলো থাকে না। অতএব আপনার যদি যে কোনো চিকিৎসা আপনি টিকা নেবার 3 দিন বাদে শুরু করতে পারেন, বা টিকা নেবার 3 দিন বাদে শুরু করতে পারেন, বা চিকিৎসা শেষ করার 3 দিন বাদে টিকা নিতে পারেন। একদম। প্রেগন্যান্সি নিয়ে যেটা কন্ট্রোভার্সি রয়েছে, যে প্রেগন্যান্সিতে আপনার টিকা নেওয়া যাবে কি যাবে না, বিদেশে যত ডেটা বেরিয়েছে তারা বলছে হ্যাঁ যাবে, কিন্তু আমাদের দেশের সরকার এখনো স্বীকৃতি দেয়নি, কারণ আমাদের দেশে যে ভ্যাকসিন গুলো ব্যবহার হচ্ছে সেগুলো প্রেগনেন্ট মহিলার উপর ইউজ করা হয়নি। কিন্তু ভ্যাকসিন গুলোর যে মেকানিজম, ডাক্তার হিসেবে আমরা জানি যে না, এটাতে কোনো ক্ষতি হবে না। কারণ প্রশ্ন হচ্ছে যে কোনো ওষুধেরই ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। এবার যদি আমরা টিকা না নিই এবং আমার যদি করোনা হয়ে আমি মরে যাই, সেটা বেশি গুরুত্বপূর্ণ না টিকা নিয়ে প্রেগনেন্সিতে আমার কোনো সাইড এফেক্ট হলো সেটা গুরুত্বপূর্ণ? এখনো পর্যন্ত দেখা যাচ্ছে টিকার বাচ্চার উপরে কোনো এফেক্ট নেই, বিকলাঙ্গ শিশু হচ্ছে না, প্রেগনেন্সিতে মিসক্যারেজ হয়ে যাচ্ছে না, টিকা নেওয়ার জন্য কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু করোনা ইনফেকশন হলে প্রেগনেন্সিতে অনেক ক্ষতি হচ্ছে। লেট প্রেগনেন্সিতে প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে, অনেক সময় বেবি গ্রোথ কম হচ্ছে, অনেক সময় বেবি পেটের মধ্যে মারা যাচ্ছে, কারণ ব্লাড ক্লট তৈরি হচ্ছে। করোনা ইনফেকশনে আপনি জানেন লাংসের মধ্যে ক্লট হয়, তেমনি ইউট্রাসের মধ্যে, প্ল্যাসেন্টার মধ্যে ক্লট সৃষ্টি হচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যে যারা টিকা নিয়েছে তাদের প্রেগনেন্সিতে সমস্যা অনেক কম, তাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যেতে হচ্ছে না, এবং সে টিকার গুণমান বাচ্চার শরীরে চলে যাচ্ছে। জন্মের পরে বাচ্চার শরীর থেকে রক্ত নিয়ে দেখা যাচ্ছে যে মার ইমিউনিটির সঙ্গে বাচ্চার ইমিউনিটি রয়েছে। ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে যদি ব্রেস্ট ফিডিং করান, ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে করোনার বেনিফিট গুলো চলে যাচ্ছে। সো আমি খুব টিকা নেবার পক্ষপাতী, আমি বিশ্বাস করি টিকার গুণমান অনেক বেশি।
এখানে লিজা দাস রায় তিনি প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন আছে, আমার পিসিও আছে, ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু আমার একটা মাস বাদ পড়ে গেছে, হয়তো গ্যাপ হয়ে গেছে, আর মাসের 4 দিন আমরা ট্রাই করতে পারি, আমরা 5টা ট্রিটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু কনসিভ করিনি, আমাদের নিয়মিত না থাকাটা কি প্রবলেম করছে? আমাদের অন্য কোনো প্রবলেম নেই, প্লিজ বলুন। ওই একই প্রশ্ন, যে পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা। 5 দিনটা যথেষ্ট নয়, একদিন ছেড়ে ছেড়ে 5 দিন ঠিক আছে। যে উনি যদি ধরুন 12, 14, 16, 18, 20 এরকম 5 দিন মিট করতে পারে, বা একদিন ছেড়ে ছেড়ে 4 দিনও যথেষ্ট। কিন্তু কারোর ওভুলেশন তাড়াতাড়ি হয়, কারোর ওভুলেশন দেরি করে হয়। ওভুলেশন চেক করার ওভুলেশন কিট আছে, বাড়িতে আমরা ওভুলেশন কিট চেক করতে পারি। এবং সেটা আমাদের পক্ষে বাড়িতেও করা সম্ভব, তার জন্য ক্লিনিকে আসতে হবে না। আমার যেটা খুব ভালো লাগে যে আজ থেকে 20 বছর আগে মানুষ একদম কিছু জানতেন না, এখন মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকা, আমাদের লেখার মাধ্যমে, আমাদের বই পড়ে অনেক কিছু এখন জানতে পেরেছে। সো এখন আরেকজন প্রশ্ন করেছেন যে আমার বন্ধুর বয়স 35, 5 বছর আগে ফ্যালোপিয়ান টিউব বাস্ট করে, মানে ওর একটুপিক প্রেগনেন্সি হয়েছিল, তারপরে বহু চেষ্টায় গর্ভধারণ সম্ভব হয়নি। কোনো কি আশা আছে? হ্যাঁ, দেখুন, আশা আছে। আমি এটা সবাইকে বলি যে লেগে থাকলে, মুন্না ভাই যেরকম লেগেছিলেন, তিনি আন্ডারওয়ার্ল্ডের লোক, তিনি ডাক্তার হয়ে গেছিলেন। তো লাগে রকম মুন্না ভাইয়ের মতো যে মানুষ লেগে থেকেছে, কেউ খালি হাতে ফেরেনি। এটা ঠিক যে লেগে থাকতে অনেক বুকের পাটা দরকার, অনেক সময় দরকার, আর অর্থনৈতিক চাপও আছে, যেই জন্য আমরা খরচাটাকে কমাচ্ছি। এবার আপনাকে আমি কয়েকজন পেশেন্টের উদাহরণ দিই। আমার কাছে এমন একজন পেশেন্ট আছে, তিনি 9বার আইভিএফ করে প্রেগনেন্সি পেয়েছেন। তাকে প্রথমবারে যা খরচা হয়েছিল, দ্বিতীয়বারে তার থেকে 25% কম, তৃতীয়বার তার থেকে 50% কম, চতুর্থবার, পঞ্চমবার আরো কম, ষষ্ঠ, সপ্তম, না চৌথ, সপ্তম, অষ্টম, নবম ফ্রি। বিকজ যে লেগে থাকবে তার জন্য তো আমাদেরও মন কাঁদে, কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস রাখতে পারে না। বেশিরভাগ মানুষ 2-3বার করে চলে যায়, আর উইন্ডো শপিং করেন। মানে একবার রামকে দেখালাম, দ্বিতীয়বার রহিমের কাছে চলে গেলাম, তৃতীয়বার মধু, চতুর্থবার যদু। আমি বলি যে না, অন্য ইউনিট থেকে আমার কাছে চলে এলে আমি বলি না, ওখানেই করান, কারণ ওরা আপনার সম্বন্ধে যেটা অভিজ্ঞতা অর্জন করেছে সেটা দ্বিতীয়বার ওদেরকে চান্স দিন। আচ্ছা বলুন তো, আমাদের খেলাগুলো 5টা হয় কেন? এই যে ওয়ান ডে বা টেস্ট বা টেনিস খেলা 5টা হয় কেন? একটা হলেই তো হতো। তার কারণ হচ্ছে ফার্স্ট ম্যাচটা অনেকে হেরে যেতে পারে, আবার ধরুন সেকেন্ডটা জিতলো, থার্ডটা হেরে গেল, ফোর্থ, ফিফথ জিতে গেল। তাহলে 5টা খেলতে না দিলে আপনি বুঝতে পারেন না যে কে ভালো। বুঝতে পারছেন তো? সচিন তেন্ডুলকার প্রথমবার টেস্টে সেঞ্চুরি করেনি কেন? বন্যাতে চিকিৎসা সেরকম একটা প্রবাবিলিটি আছে, একটা চাকরির ইন্টারভিউতে গেলে 5টা ছেলে 5জনই কেন চাকরি পেয়ে যায় না? তার কারণ পোস্ট দুটো। তো যারা পেল না তারা হয়তো দ্বিতীয়বার পাবে, হয়তো তৃতীয়বার পাবে। এই শিক্ষাটা যদি আমরা মানুষকে দিতে পারি যে বন্ধাতে চিকিৎসা মানে লেগে থাকতে হবে, ওনার টিউব বাস্ট করেছে, অন্য টিউবটা ঠিক আছে কিনা দেখতে হবে। এবার যাদের একটোপিক হয়, ইনফেকশনের জন্য হয়, এমন হতে পারে অন্য টিউবটা ওনার ব্লক আছে, এবং তাহলে টেস্ট টিউবে যেতে হবে, অথবা অপারেশন করে ব্লক খুলতে হবে, অথবা ওনার ডিমের গুণমান কমে গেছে, অথবা ওনার হাজবেন্ডের প্রবলেম। আমার এককালে আমি খুব ভালো ছিলাম বলে আমি সারা জীবন ভালো থাকবো তা তো নয়। বয়সের সাথে সাথে সন্তান ধারণের ক্ষমতা। সো যেখানেই চিকিৎসা করান, এই 3টে জিনিস মাথায় রাখুন। একটা হচ্ছে লেগে থাকতে হবে, সহজে হার মানবো না। রবার্ট ব্রুসের কথা মনে রাখবেন। আমার প্রথম প্রতিষ্ঠান তৈরি করতে আমাকে 7 বছর অপেক্ষা করতে হয়েছে, দ্বিতীয় প্রতিষ্ঠান তৈরি করতে 17 বছর অপেক্ষা করতে হয়েছে, তৃতীয় প্রতিষ্ঠান করতে 20 বছর অপেক্ষা করতে হচ্ছে, আমার হাসপাতাল তৈরি করতে 25 বছর অপেক্ষা করতে হচ্ছে। আমি তো ছেড়ে দিয়ে বলতাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পাচ্ছি না, আমি ছেড়ে দিলাম। আমি থোরবুড়ি খাই, খারাপুরি থোর, আমি ডেলিভারি, সিজারিয়ান সেকশন, ডিএনসি, এই হিস্টেক্টমি করে আমি জীবন কাটিয়ে দিতে পারতাম, যেটা আর 5জন গাইনোকোলজিস্ট করে। কিন্তু আমি তো সেটা করিনি। ব্যতিক্রমী হয়েছি বলেই আমি আজকে, আমার মতো আরো যারা ব্যতিক্রমী হয়েছেন তারা এই কাজটা নিচ্ছেন। কিন্তু আমাকে প্রতিদিন শুনতে হয়, প্রত্যেক দিন শুনতে হয়, ডাক্তার আপনি ভগবান। আবার এটাও বলে যে এত আশা করে আপনার কাছে এলাম, খালি হাতে ফেরত যাবো? আমি না, খালি হাতে ফেরত যাবেন না, আরেকবার চেষ্টা করুন, রেট কমিয়ে দিচ্ছি। কিন্তু রেট কমিয়ে দিলেও অনেকে করেন না, বিকজ তাদের মধ্যে হতাশা এসে। অথবা চিকিৎসা পাল্টাতে হবে। অনেকের ডিম নেই, জানেন? এই একজন মহিলা আমার কাছে এসেছিলেন 14 বছর বয়সে, সরি ভুল বললাম, 14 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। আমার কাছে এসেছিলেন 46 বছর বয়সে, 32 বছর বাদে। এবং আমার কাছে এসে প্রথমবারই তিনি প্রেগনেন্ট হয়ে যান।
তার কারণ তার দাতার ডিমের প্রয়োজন ছিল, তার ডিমগুলো ভালো ছিল না। উনি আমাকে দুঃখ করে কেঁদে বলেছিলেন, ডাক্তার 32 বছর ধরে কোনো ডাক্তার আমাকে এটা বলতে পারলো না যে আমার ডিমটা ভালো নয়, আমি অনেক আগেই দাতার ডিমের চিকিৎসা করিয়ে নিতাম। আরেকটা সমস্যা কি হয় জানেন? আরেকটা সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ফুল কিনতে মাংসের দোকানে চলে যাই। ব্যাপারটা কি বলুন তো, যে আপনার হার্টের অসুখ হয়েছে, আপনি কি ব্রেনের ডাক্তারের কাছে যাবেন? আপনার হাড় ভেঙে গেছে, আপনি কি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন? কিন্তু আমাদের মহিলাদের চিকিৎসার ব্যাপারে এই যে ভাগটা হয়ে গেছে, এটা অনেক মানুষ জানেন না। তো আপনি চলে যাচ্ছেন যে জেনারেল গাইনোকোলজিস্টের কাছে, ঠিক আছে, নিশ্চয়ই যাবেন, প্রাথমিক চিকিৎসা করলেন 6 মাস হলো না। বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ তো আমাদের দেশে অসংখ্য আছে। আমার পশ্চিমবঙ্গে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ 100 জনের উপরে আছে। তাদেরকে আপনারা কেন খুঁজে বের করছেন না? তাদের কাছে কেন যাচ্ছেন না? ক্যান্সার হলে আপনি কেন ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাবেন না? আমাদের চিকিৎসায় 4-5টা ভাগ আছে। কিছু মানুষ জেনারেলিস্ট, কিছু মানুষ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, কিছু মানুষ ক্যান্সার স্পেশালিস্ট, কিছু মানুষ ফিটাল মেডিসিন, যে যাদের প্রেগনেন্সিতে বাচ্চার অনেক রকম সমস্যা আছে, জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে, বাচ্চার গ্রোথ কম হচ্ছে, প্রেশার খুব বেশি, তাদের দেখার আলাদা ডাক্তার আছে। ইউরোগাইনোকোলজি, মেয়েদের ইউরিন রিলেটেড সমস্যার আলাদা ডাক্তার আছে। সো এটাই একান্ত অনুরোধ করব, এই 21st সেঞ্চুরিতে ফুল কিনতে মাংসের দোকানে চলে যাবেন না, ফুল কিনতে মাংসের দোকানে চলে যাবেন না। আর যে চিকিৎসা আপনার সারা আপনার বাড়ির পাশেই রয়েছে, সেই চিকিৎসা করতে আপনি যদি বাড়ির বাইরে যান, তাহলে আপনাকে এই রবি ঠাকুরের এই কবিতাটা বলি, বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরের ঘরের দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বাঙালি সবসময় ভেবেছে গ্রাস ইজ গ্রিন অন দ্য আদার সাইড। বাংলাদেশের বাঙালি এখানে চলে আসে, আমাদের বাঙালি চলে যায় ভেলোরে। এবং সব থেকে অবাক লাগে যে ভেলোর হাসপাতালে গিয়ে দেখবেন 80% পেশেন্ট বাঙালি। কেন বলুন তো? উড়িষ্যার লোকেরা কেন যায় না? গুজরাটের লোকেরা কেন যায় না? কাশ্মীরের লোকেরা কেন যায় না? খালি কি বাংলাতেই চিকিৎসাটা খারাপ? বাংলাদেশের মানুষরাও কিন্তু যায়, আগরতলার বাঙালিরা যায়, ত্রিপুরার বাঙালিরা যায়। এটা অদ্ভুত। এই জন্যই কি রবি ঠাকুর লিখেছিলেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি? জানি না। মূলতার থেকে চলুন না আমরা পাল্টাই, আমাদের আত্মবিশ্বাস আমরা নিই, আমাদের বাঙালি অস্মিতা, বাংলার গর্ব। বাংলায় অনেক ভালো ডাক্তার আছে, আপনাকে বাইরে যেতে হবে না। এরকম বহুবার হয়েছে, ভেলোরের ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে ওখানে গৌতম কাস্টডি রয়েছে, এখানে এসছো কেন, যাও ওখানে গিয়ে চিকিৎসা করো। তখন তারা আমার কাছে এসছে। বিশ্বাস করুন তো এটা কতটা দুঃখের। এই দুঃখ নিয়ে যাতে পৃথিবী ছেড়ে যেতে না হয়, আমরা চাই ভেলোরের মানুষ কলকাতায় আসুক, চেন্নাইয়ের মানুষ কলকাতায় আসুক, পাঞ্জাবের মানুষ কলকাতায় আসুক। কারণ আমরা এমন একটা কিছু করতে চাইছি যেটা অত্যাশ্চর্য নয়, কিন্তু বাংলায় আমরা কম খরচায় দিতে পারবো, যেটা আমাদের এখানে কস্ট অফ লিভিং কম। যারাই বাইরের থেকে আসে, ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে পেশেন্ট আসে, অস্ট্রেলিয়া থেকে পেশেন্ট আসে, আমেরিকার থেকে পেশেন্ট আসে বাঙালিরা, কারণ এখানে তারা বাংলায় কথা বলতে পারবে এবং কম খরচায় চিকিৎসা করতে পারবে। তার বাড়িতে থেকে এনআরআইরা এখান থেকে আমাদের কাছে চিকিৎসা করিয়ে যায়। এনআরআইরা এখানে চলে আসছে চিকিৎসা করতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা, বিশেষত যারা খড়গপুর লাইনে থাকেন, ওখান থেকে ভেলোর যাওয়াটা খুব সোজা, সেই জন্য ভেলোর এক্সপ্রেস আছে, ওখান থেকে সবাই ভেলোরে চলে যায়। এবার আমি ভেলোর বিরোধী নই, বিশেষ করে ভেলোর বিরোধী নই, আপনারা নিশ্চয়ই ভেলোরে যেতে পারবেন, কিন্তু ভেলোরে গেলে পুরো চিকিৎসাটাই ভেলোরে করতে হবে। সেটা কি পারবেন? ফলো আপ ভেলোরে যেতে পারবেন? চিরকাল সবকিছু ভেলোরে করতে পারবেন? ঠিক আছে, করুন তাহলে। কিন্তু অর্ধেক ভেলোরে করে তারপরে ডাক্তারবাবু আপনি আমাকে সাহায্য করুন, আমরা নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু পুরো চিকিৎসাটা এখানে নয় কেন? বিশ্বাস করুন, আপনারা ভেলোরে যে সার্ভিস পাচ্ছেন সেই সার্ভিসই আমরা এখানে দিচ্ছি এবং খুব কম খরচায় দিচ্ছি। আর গুণমান একদম মানে বুক বাজিয়ে বলতে পারি, গুণমান ভেলোরের থেকে ভালো। ভেলোরের থেকে কেন, সারা ভারতবর্ষের যে কোনো সেক্টরের থেকে ভালো। কারণ কি, আমার অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তারা কেন আমার মতো কম খরচায় দিতে পারছে না? তার কারণ
আমি যদি আল্ট্রাসাউন্ড মেশিন অন্য অন্য সেন্টারে একটা বা দুটো থাকে, আমার আল্ট্রাসাউন্ড মেশিন আছে 12টা, তাহলে কি আপনি যদি 12টা মেশিন কেনেন নিশ্চয়ই আপনাকে দাম কম নেবে যন্ত্র কোম্পানি। আপনি যদি 10টা পেশেন্টের জন্য ওষুধ কেনেন আর 100টা পেশেন্টের জন্য ওষুধ কেনেন, তাহলে ওষুধ কোম্পানি আপনাকে কম দেবে। আর এরকম বহু ডাক্তার আছে যারা কাজ করতে চায়, তারা পেশেন্ট পাচ্ছে না, তারা আমার সেন্টারে এসে কাজ করতে পারে। আপনারা যদি আমাদের সেন্টারে আসেন, আমি কি সবাইকে আমার সেন্টারে আসতে বলছি না, যার যেখানে সুবিধা সেখানে যান, কিন্তু এটা দোহাই অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের বাইরে যাবার কিন্তু দরকার নেই। পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে, বন্ধাত্মের চিকিৎসা পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো রয়েছে। বিভিন্ন খরচা, আমার মতো আরো অনেক ডাক্তাররা আছে যারা কম খরচায় করছেন, তাদেরকে খালি খুঁজে বের করতে হবে, লেগে থাকতে হবে, একবার করে থেমে গেলে হবে না। একদম আশা ছাড়ার কোনো জায়গা নেই। এখানে আরেকটি প্রশ্ন এসছে, অরূপ মল্লিক লিখেছেন, ওনার স্ত্রীর ইউটেরাসের আউটার ওয়ালে 8 সেন্টিমিটার ফাইব্রয়েডস ছিল, ফার্স্ট বেবি মিসক্যারেজ হয়েছিল, লাস্ট মার্চে ল্যাপারোস্কোপি হয়েছে, জিএমটিবি ডিটেক্টেড হয়েছে, হাইট 5 ফুট 6 ইঞ্চি, ওয়েট 70 কিলো, কতদিন পরে আবার চেষ্টা করা উচিত? জিএমটিবি মানে জেনিটাল টিউবারকুলোসিস মনে হচ্ছে, উনি যেটা বোঝানোর চেষ্টা করেছে। টিবি যদি হয়ে থাকে তাহলে ওনাকে টিবির চিকিৎসা 6 মাস করে তারপরে চেষ্টা করা উচিত। আর 5 সেন্টিমিটার ফাইব্রয়েড ওনার বাদ দেওয়া হয়েছে কিনা উনি লেখেননি। ফাইব্রয়েড সবসময় বাদ দিতে হয় না, কিন্তু যদি ফাইব্রয়েডটা জরায়ুর দেওয়ালের মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন হয়তো হতে পারে। এখানে টিবির চিকিৎসাটা কিন্তু না করলে সন্তান আসার সম্ভাবনা কম। টিবির চিকিৎসা এখন খুবই সহজ, খুবই সেফ, মাত্র 6 মাস ওষুধ খেতে হয় এবং সেটা না করার কোনো কারণ নেই। আরেকটি প্রশ্ন এসছে, অতিরিক্ত ফ্যাট ও ফাস্ট ফুড খাওয়া কি সন্তান ধারণে বাধা হতে পারে? হ্যাঁ, একদম ভীষণভাবে হতে পারে। কেন, ফাস্ট ফুড খাওয়া এবং ফ্যাটযুক্ত খাবার খেলে শরীর মোটা হয়ে যায়, এবং শরীর মোটা হয়ে গেলে হরমোনের তারতম্য হয়, আমাদের ফ্যাট থেকে প্রচুর ইস্ট্রোজেন তৈরি হয়, অর্থাৎ এইসব মহিলাদের ওভুলেশন বা ডিম বেরোনোটা বন্ধ হয়ে যায়। অতএব এটা কিন্তু প্লিজ বন্ধ করুন, এবং বন্ধ করুন মানে কি একদম খাবেন না, হয়তো মাসে 2 দিন খেলেন। এবং এখানে আমাকে একটা গল্প বলতেই হবে, যেটা আমার ইংল্যান্ডের এক অভিজ্ঞতা। তো একটা রবিবার আমার এক বন্ধুর সাথে আমার একটা পড়াশোনার ব্যাপার নিয়ে বসার কথা ছিল, বিকালবেলা 5টা নাগাদ। তো সে হঠাৎ আমাকে 2টোর সময় ফোন করে বললো যে না রে, আজকে মিটিংটা ক্যান্সেল করে দিতে হবে। আমি বললাম কেন? বললো না, আমরা আজকে ম্যাকডোনাল্ডসে, আমি সরি কোম্পানির নাম বলছি, ম্যাকডোনাল্ডসে গিয়ে আমরা আজকে লাঞ্চ করেছি। আমি, আমার স্ত্রী, আমার ছেলেমেয়েরা খুব ধরেছিল আজকে আমরা ম্যাকডোনাল্ডসে যাবো। ভালো করেছিস, তাতে কি অসুবিধা আছে? বললো না, আমাদের নিয়ম হচ্ছে ম্যাকডোনাল্ডসে যেদিন আমরা খাই সেদিন আমরা 10 মাইল দৌড়াই। সো ও 2টোর সময় খেয়েছে, এবার খাওয়ার সঙ্গে সঙ্গে তো দৌড়ানো যাবে না, তো ওর ছেলে মেয়ে স্ত্রীর সাথে বিকালবেলা 4টে থেকে বা 4:30 বা 5টার সময় 10 মাইল দৌড়াবে। আমরা কি এরকম করি? তো আমার শরীর হচ্ছে একটা ব্যাংকের মতো, আপনি ব্যাংকে যদি টাকা জমা দেন সেটা হচ্ছে খাওয়া, এক্সারসাইজ হচ্ছে ব্যাংক থেকে টাকা তোলা। বা যারা খুব ধনী তারা এত জমিয়ে ফেলেছে যে তারা দেদার খরচা করলেও তারা কিন্তু, আমি কোনো কারোর নাম না নিয়েই বলছি, তারা কিন্তু কোনোদিনই গরিব হয় না। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? আপনাকে ব্যাংকে জমাতে কম হবে, খরচা বেশি করতে হবে। যারা ফাস্ট ফুড খেয়েও, কিছু মানুষ ফাস্ট ফুড খেয়েও রোগা, তাদের ক্ষেত্রে আমার অসুবিধা কিছু নেই। এবার হাইট ওয়েট অনুযায়ী মেয়েদের ওজন 60 থেকে 65 কেজির মধ্যে থাকা উচিত। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের কাছে যারা আজকাল দেখা করতে আসে, আমাদেরকে দেখাতে আসে, বেশিরভাগেরই ওজন 70, 75, 80, 85, 100-র উপরেও আমরা কিন্তু প্রচুর পাচ্ছি। এরকমও পেশেন্ট পেয়েছি ব্যারিয়াট্রিক সার্জারি করে ন্যাচারাল কনসেপশন হয়ে গেছে, আগে সন্তান হচ্ছিল না, 150 কেজি ওজন, অপারেশন করার পর এর থেকে সন্তান এসে গেছে। আমার হাতে 127 কেজি ওজনের পেশেন্টের সন্তান এসছে। মোটা হলে যে প্রেগনেন্সি আসবে না তা নয়, কিন্তু আসা অনেক কষ্টে। আর সব থেকে প্রশ্ন হচ্ছে, আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে মোটা লোকেদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় কেন? উত্তরটা কি জানেন? বই পড়ে বুঝেছি, এবং সত্যি, প্রকৃতি বা ঈশ্বর খুব বুদ্ধিমান লোক। তিনি চান না যে একজন অসুস্থ মানুষ সন্তান ধারণ করেন। যিনি খুব মোটাসোটা, তার হার্ট অ্যাটাক হবে, তার ডায়াবেটিস হবে, তার স্ট্রোক হবে, তিনি চট করে উপরে চলে যাবেন, বাচ্চা একা পড়ে থাকবে। তো অনাথ হোক প্রকৃতি চায় না। সো যারা সুস্থ তাদেরকে সন্তান দেয়, যার টিবি আছে সন্তান আসে না, যার ক্যান্সার আছে সন্তান আসে না, যার সিরিয়াস কোনো
কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম আছে, সন্তান আসে না। এখন আমরা খোদার উপরে খোদকারি করে অনেক সময় ও তাদেরও এনে দিতে পাচ্ছি, কিন্তু আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করি ঠিক করছি না ভুল করছি। কারণ বিদেশে গিয়ে একটা টার্ম শিখেছি, দ্য রাইট অফ দ্য আনবর্ন চাইল্ড। এর মানে কি জানেন? যে আজকে আমি এমন একজনকে সন্তান এনে দিলাম যে 10 বছর বাদে মারা গেল, তখন সেই সন্তানটি বড় হয়ে যদি আমার দরজায় এসে টোকা মেরে বলে যে তুমি কে হে, তোমার কি রাইট ছিল আমাকে পৃথিবীতে আনার, আমার বাবা মা দুজনেই চলে গেছে, আমি একা পড়ে আছি, এর জন্য তুমি দায়ী। সেই জন্য বয়স্ক লোকেদেরকে চিকিৎসা করতে আমরা ভয় পাই। আমরা চাইলে 60 বছর, 70 বছর, 75 বছর মহিলাকেও প্রেগনেন্ট করে দিতে পারি, কিন্তু কখনো করি না। 50 খুব জোর 55, তাও ভালো করে দেখে নি শরীর ভালো আছে কিনা, ফ্যামিলি সাপোর্ট ভালো আছে কিনা। একটা বাচ্চা বড় হতে 20 বছর লাগে। কেউ যদি 55 বছরে প্রেগনেন্ট হয়, তার তখন বয়স হয়ে যাবে 75 বছর, তিনি নাও আসতে পারেন। এটাকে বলে রাইট অফ দ্য আনবর্ন চাইল্ড। সুতরাং আগে নিজে সুস্থ হন। সন্তান নেওয়াটা একটা শখ হতে পারে, কিন্তু সন্তানের কথাটাও আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দেশে কোনো আইন নেই, বিদেশে আছে, যে আপনি কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলেই, বিদেশে সরকারি হাসপাতালের রুম আছে, ওজন না কমালে আপনাকে চিকিৎসা দেওয়া হবে। অতএব যে স্মোক করে, যে মদ খায়, যে বিভিন্ন রকমের ড্রাগসে অ্যাডিক্টেড, অটোমেটিক্যালি তাদের দেখা যায় প্রেগনেন্সি আসছে না। এবং আমরাও তাদের সাহায্য করতে চাই না। কারণ কি, আমাদের বিবেকের তাড়না আছে। যে সন্তান জন্মাবে তার তার তো আমাদের প্রতি অভিযোগ থাকবে। কোন মানুষ চাই বলুন তো অসুস্থ মা আমার বাড়িতে জন্মাতে? একদম। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম খরচ সংক্রান্ত। আমরা যেহেতু প্রথমেই বলে দিয়েছিলাম সুলভে, এবং ডাক্তারবাবু আপনাদের সবাইকে জানালেনও যে এই চিকিৎসা উনি 1.5 লক্ষ টাকা যেটা খরচা হতো সেটা এখন 65,000 টাকায় খরচাতে চিকিৎসাটা 60,000 টাকায় খরচা, মাফ করবেন আমার বলতে ভুল হয়েছে, 60,000 টাকায় খরচাতে করানো যাবে। এবং তার কি উপায়, কেন, কিভাবে সম্ভব, মানে সস্তা হলো মানেই যে ব্যাপারটা খুব একটা কিছু গ্রস জিনিস হচ্ছে তা নয়, একই চিকিৎসা একই মান। এবং তাই সেই প্রশ্নগুলোর উত্তর আর নিলাম না, সেই প্রশ্নগুলো সময় নষ্টও করলাম না, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি যেতে যেতে শুধু শেষ প্রশ্ন যেটা করতে চাইবো ডক্টর খাস্তগিরকে, আপনি দীর্ঘ প্রায় 3 দশক ধরে এই চিকিৎসার রয়েছেন, বন্ধ্যাত্বের চিকিৎসার প্রায় 2 দশকের ওপর আপনার অভিজ্ঞতা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আপনি যে এই উপহার দিচ্ছেন বাঙালিকে সুলভে বন্ধ্যাত্বের চিকিৎসা, সেটা বন্ধ্যাত্বের চিকিৎসার একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে? দেখুন, আমার স্বপ্ন হচ্ছে, যে স্বপ্ন আমি আজ থেকে 42 বছর আগে দেখেছিলাম, ডাক্তারি মেডিকেল কলেজে ঢুকে 78 সালে ঢুকেছিলাম, যে আমার জীবনে দুটো জিনিস যদি পূর্ণ হয় আমি খুব খুশি হব। একটা হচ্ছে আমি প্রচুর চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, কিন্তু আমার যথেষ্ট ইনফ্লুয়েন্স নেই বলে আমি ডক্টর সুভাষ মুখার্জিকে কোনো অ্যাওয়ার্ড আমি দিতে পারিনি। উনার ভারত রত্ন পাওয়া উচিত ছিল। এবং আমি যখনই বিদেশে যাই সবাই আমাকে ছিছি করে, বলে যে কি তোদের দেশে আজকে প্রথম টেস্ট টিউবের জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, নাইটহুড দেওয়া হলো, আর তোদের দেশ এই লোকটাকে কিছু দিতে পারলো না। এইটা হচ্ছে আমার জীবনের একটা বড় দুঃখ। আমি মারা যাওয়ার আগে যদি সুভাষ মুখার্জিকে ভারতরত্ন বা পদ্মবিভূষণ, ওনার মতো মানুষকে পদ্মশ্রী টদ্মশ্রী দিলে নেওয়াই উচিত নয়, ঠিক আছে? সেটা যদি দিয়ে যেতে পারে। এবার দেখুন, আমি বাম ডান মাঝ সবুজ হলুদ বেগুনি কোনো রঙের দিকে যাব না, কিন্তু একটা জিনিস আমি খুব অবাক হয়েছি, যে কোনো কারণে হোক যে কোনো গভর্নমেন্ট এই ব্যাপারটা ইন্টারেস্টেড নয়। কেন বলুন তো? সুভাষ মুখার্জিকে পদ্মশ্রী বা পদ্মশ্রী না, ভারতরত্ন দিলে ভোট বেশি পাওয়া যায় না, ভোট পাওয়া যায় না। বাঙালি খুব খুশি হতো ঠিক, কিন্তু বাঙালি কতজন খুশি হতো? আজকে বাঙালির মধ্যে শিক্ষিত বাঙালি কতজন আছে বলুন তো? সুভাষ মুখার্জির নাম কতজন শুনেছে? গ্রামের দরিদ্র কৃষক কি শুনেছে? শোনেননি। আমাদের কোনো লেবারার কি শুনেছে? শোনেনি। সুতরাং আমি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমার নেই, আমি চাইও নি, করবো না, কিন্তু এইটুকু আমি বুঝেছি যে আমাদের দেশ গুণী সম্মান করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
এই বিশ্বাস নিয়ে আমি জন্মেছি এবং এই বিশ্বাস নিয়ে হয়তো আমাকে চলে যেতে হবে। তবুও ভাবি যে হয়তো কোনোদিন যদি কারোর মনে হয় যে না, ডক্টর সুভাষ মুখার্জি যে ভালো কাজটা করেছিলেন, ওনার অ্যাসিস্ট্যান্ট সুমিত মুখার্জি দেখে যেতে পারলেন না, উনি কত বছর চলে গেছেন, আমরাও দেখে যেতে পারবো কিনা জানি না। আর আমরা চলে গেলে তো আর ওনার কথা কেউ ভুলেই যাবে, আর কিছু থাকবে না। সো এইটা আমার জীবনের একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন হচ্ছে যে ছোটবেলায় পড়েছিলাম না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি বিশ্বাস করি বাঙালি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমার সংকল্প হচ্ছে যে পৃথিবীর সব থেকে কম খরচায় আমরা আইভিএফ অফার করব। এবং এখন যেটা 60 দিচ্ছি, বিশ্বাস করুন পরের বছর হয়তো বা 2 বছর বাদে 50 হয়ে যাবে, তারপরে 40 হয়ে যাবে, তারপরে 30 হয়ে যাবে, 20 হয়ে যাবে, হয়তো 10ও হয়ে যেতে পারে। যাতে লোকের মধ্যে আর সেই এটা থাকবে না যে টাকার জন্য করাতে পারছি না। আমি চিরকাল বিশ্বাস করে এসেছি যে আমি সরকারি ইনস্টিটিউশনে করব না, আমি প্রাইভেটলি করব, যাতে আমার নিজের কাজ করার স্বাধীনতা থাকে। কিন্তু সরকার চাইলে তারাও কিন্তু এই জিনিসটা চালু করতে পারে এবং সরকারের ক্ষমতা অনেক বেশি। আজকে এতগুলো মেডিকেল কলেজ আছে, আমি হয়তো 1000টা আইভিএফ করতে পারবো প্রত্যেক মাসে, সরকার চাইলে প্রত্যেক মাসে 10,000 করতে পারে বা 1 লক্ষ করতে পারে। এবং 1 লক্ষ করলে কি যন্ত্রের দাম আরো কমে যাবে, ঠিক আছে, ওষুধের দাম আরো কমে যাবে। এই যে আইডিয়াটা, যে মডেলটা আমি দিচ্ছি, এই মডেলটাকে যে কেউ ফলো করে, আমার যে কোনো বন্ধু যদি এটা ফলো করে যে আমি কম খরচায় অনেক মানুষকে চিকিৎসা করব, কিন্তু মানুষকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে চিকিৎসাটা যেভাবেই তিনি পান না কেন, চিকিৎসাটা যে ডাক্তারের হাত দিয়ে তিনি পান না কেন, সেটা কিন্তু এক। এটা রবীন্দ্রসঙ্গীত, এটা আধুনিক গান নয়। সো এটা একই রকম ভাবেই গাওয়া হবে, সে যিনি গান না কেন, চিকিৎসাটা কিন্তু এক। এইটা আমার আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা। এইটা আপনারা মেনে নিন যে গৌতম খাস্তগিরের ক্লোন তৈরি করা যাবে না, কিন্তু গৌতম খাস্তগিরের শিক্ষাটা হাজার হাজার লাখ লাখ ডাক্তারের মধ্যেও রয়েছে। তারা হয় আমার থেকে শিখেছে বা অন্য কোথাও থেকে শিখেছে। সবার প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে আসুন, চিকিৎসা নিন। নট নেসেসারিলি আইভিএফ, আরো বহু রকমের চিকিৎসা আছে। বন্ধাত্ম শব্দটাই আমরা পৃথিবীর থেকে তুলে দিতে চাই। বন্ধাত্ম শব্দটাই, যেরকম আমাদের দেশ থেকে স্মল পক্স চলে গেছে, এখন আর স্মল পক্স নেই, যে বন্ধাত্ম ব্যাপারটাই থাকবে না। আর কোন মা বন্ধা থাকুন, এই বন্ধাত্বের অভিঘাত কি কঠিন আমরা সবাই জানি। সেটা আস্তে আস্তে মুছে যাক, আরো সুলভ হচ্ছে এই চিকিৎসা। আমরা শুনলাম এই করোনা কালে এটাই সবচাইতে বোধহয় ইতিবাচক কথা, যেটা আজকে ডক্টর গৌতম খাস্তগির বললেন। আমরা প্রতিদিন করোনা কালে বিভিন্ন আলোচনা বসেছি, আমরা প্রতিদিন বিভিন্ন কালো অন্ধকার দিকগুলো দেখেছি। আজকে একটু আশার আলো দেখতে পেলাম ডক্টর খাস্তগিরের কথায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখলাম বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে অনেকে প্রশ্ন করছেন, আমরা দুঃখিত, আমাদের সময় ফুরিয়ে এসছে। আমি ডক্টর খাস্তগিরের সঙ্গে যে সময় নিয়ে কথা বলবো বলেছিলাম তার পেরিয়ে প্রায় 18 মিনিট পেরিয়ে গেছি, কিন্তু এই আলোচনা আমি জানি চলতেই থাকতে পারে, এই আলোচনা থামার নয়। আমরা আবারও আরেকদিন কোনো এক সময় ডক্টর খাস্তগিরের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনায় বসবো। আপনাদেরকে জানাই, এই আলোচনা যারা শুরু থেকে শুনতে পাননি, পূর্ণাঙ্গ আলোচনাটি সংবাদ সমকালের ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর খাস্তগিরকে ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।